আমি তার স্ট্যাটাসটা থেকেই পড়ছি। অ্যাডভোকেট শিশির মনির লিখছেন যে গণভোট অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল, অর্থাৎ ল্যাপস হওয়ার লিখিত প্রস্তাব করেছে সরকার। এটাকে কি বলবো, সাহস নাকি দুঃসাহস? ৬৯% মানুষের সিদ্ধান্তের কোনো মূল্য নাই, তাহলে মূল্য কার? হ্যালো ভাই, আমি আপনার কাছ থেকে একটু এই ব্যাপারে আপনার মন্তব্য একটু জানতে চাইছি যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার লিখিত প্রস্তাব করেছে সরকার, এ ব্যাপারে আপনার মানে গণভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার। আসলে এটা আমি পত্রিকায় আমি যেটা দেখলাম সেটা হলো যে এই ঘটনাটা আসলে সঠিক না। আপনার ১৩৩টি যে অধ্যাদেশ, এই অধ্যাদেশের ভিতরেই কিন্তু এই গণভোট অধ্যাদেশটি আছে। এটা নিয়ে আলোচনা হবে। ওকে। আপনার আমাদের যে কার্যপ্রণালী উপদেষ্টা পরিষদ একটা কমিটি আছে সংসদে, ওইখানে আলোচনায় নাকি বিএনপি এই কথাটি বলেছে, কিন্তু আপনি দেখবেন তৎক্ষণাৎ আমাদের চিফ হুইপও একটা বক্তব্য রেখেছে যে এই কথাটা আসলে ঠিক না। সুতরাং আগামী সংসদ অধিবেশন ২৯ তারিখে বসবে, তখন এই বিষয়টা আর কি পরিষ্কার হওয়া যাবে যে শিশির মনির যে কথাটি লিখছে যে আমরা লিখিতভাবে এটা অধ্যাদেশ বাতিল চেয়েছি, এই কথাটা ঠিক না। যা কিছু হবে সেখানে আলোচনা না করে আপনার কার্য উপদেষ্টা কমিটিতেই হলো, এরকম কথাটা ঠিক না। যেহেতু বিএনপির চিফ হুইপ একটা বক্তব্য দিয়েছেন যে, এবং আমাদের একজন সংসদ সদস্য জয়নাল আবেদিন তিনিও বলেছেন যে তিনি ওই কমিটির একজন মেম্বার, তিনিও বলেছেন যে এই কথাটি ঠিক না। এটা কেন যে উঠলো কথাটি, জামাত ইসলামী বাংলাদেশের একটা সোর্স থেকে এটা বলা হচ্ছে যে আমরা গণভোট অধ্যাদেশ এটা লিখিতভাবে বাতিল চেয়েছি। আসলে এটা ঠিক না। আপনাকে অপেক্ষা করতে হবে আগামী ২৯ তারিখ পর্যন্ত। আমি আমি আপনি সংসদের চিফ হুইপের বক্তব্যের কথা বলছেন বা অ্যাডভোকেট জয়নাল আবেদিনের কথা বলছেন যে তিনি আসলে এই ব্যাপারটি বলেছেন, কিন্তু এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে? মানে আপনারা আলোচনার কথা বলছেন, কিন্তু এরকম একটা পরিকল্পনা কি আপনাদের আছে যে মানে সরকার দল থেকে কি আপনাদের এরকম একটা সিদ্ধান্ত আছে যে যেহেতু আপনারা ২/৩ বেশি সংসদ সদস্য, লিখিতভাবে না হলেও এই গণভোটটি যাতে কার্যকর না হতে পারে বা গণভোটের আপনাদের জন্য যাতে অবশ্য পালনীয় না হয় বা গণভোট যেগুলি বলতেছে সেগুলি যাতে আপনারা না করেন, সেরকম কোনো সিদ্ধান্ত কি আপনাদের সংসদীয় দলের মধ্যে আছে? না না, এরকম কোনো সিদ্ধান্ত টিল নাও আমার কাছে নেই। আমি যেটা জানি, যেটা আমি মনে করি এবং আমি জানি যেটা, যে আমাদের এই যে ঐক্যমত কমিশনের যে আপনার সংস্কার প্রস্তাবগুলো আছে, অর্থাৎ জুলাই সনদ আমরা লেটার টু লেটার, দাড়ি কমা সেমিক্লোন সবকিছুই আমরা আমরা মেনে চলবো এবং প্রতিষ্ঠিত করবো, অর্থাৎ বাস্তবায়ন করব। এই কথাগুলো এখন কেন বলা হচ্ছে আমি জানি না, কারণ এই জুলাই সনদের ব্যাপারে পায়োনিয়ার কিন্তু বিএনপি, কারণ বিএনপি সবার আগে স্বাক্ষর করেছিল। জামাত বলেছিল স্বাক্ষর করবে না, আর এনসিপি তো নির্বাচনের পরে স্বাক্ষর করলো। সুতরাং এই জুলাই সনদের সবকিছু আমরা পালন করব। আপনি দেখেন যে জুলাই সনদে আছে যে ডেপুটি স্পিকার পদটা আপনার বিরোধী দল পাবে। আমরা যদি জুলাই সনদের ব্যাপারে আন্তরিক না হতাম, তাহলে তো আমরা এই ডেপুটি স্পিকারের পদটা অফার করতাম না তাদেরকে। আমরা সংবিধানে ইনকর্পোরেট হওয়ার আগেই জুলাই সনদের প্রতি আন্তরিকতা দেখিয়ে আমরা বলেছি যে আপনারা এই ডেপুটি স্পিকার পদটা নিন। তারা তখন যুক্তি দেখতেছে যে সংবিধান হয়নি। হেলাল ভাই, দ্বিধাটা আসে কোত্থেকে? যখন আমরা দেখি যে আপনারা জানতেন যে আপনাদেরকে ২টা শপথ নিতে হবে, একটা সংবিধান সংস্কার পরিষদের জন্য একটা শপথ, আরেকটা হচ্ছে সংসদ সদস্য হিসাবে শপথ। তো সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় শপথটা প্রথম থেকেই নেন নাই। তারপরে হচ্ছে যখন বিরোধী দলের নেতা একটা আলোচনার প্রস্তাব দিলেন, তখন আপনাদের দলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি জবাবে যেসব কথা বলেছেন, আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনে আমি দেখেছি, সেই সময় আপনিও সংসদে ছিলেন, উপস্থিত ছিলেন। এই দেখে কি মনে হয় না যে আপনারা যতই স্বাক্ষর করেন, যতই বলেন, এইসব সংস্কার আসলে আপনাদের কোনো প্রায়োরিটিতে বা কোনো মাথা ব্যথায় বা বাস্তবায়নে আপনাদের কোনো উৎসাহ নাই? এটা কি আমরা এরকম মনে হয় কিনা, মানে আমার কৌতূহল থেকে আপনার কাছে কেন মনে হলো আমি জানি না। আপনার আপনার গণ যে জুলাই সনদের যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেওয়া,
সংবিধান সম্মত কিনা এই বিষয়ে আমরা প্রস্তুত রয়েছি। যদি সংবিধান সম্মত হয়, আলোচনার মাধ্যমে যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদের একটি শপথের প্রয়োজন আছে, তখন যে আমরা আপনার শপথ নিব না এমন কথা কিন্তু আমরা বলিনি। অতএব আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে, ডিবেটস এন্ড আর্গুমেন্টস এর মাধ্যমে আমরা প্রমাণ করব যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার প্রয়োজন আছে কি নেই। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েও আপনার সংবিধান সংস্কার বাস্তবায়ন করা যাচ্ছে, তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে কেন? যদি নিতে হয় আইনগতভাবে, সংবিধানগত, তাহলে আমরা যে নিব না সেটা বলিনি। অর্থাৎ এটা আলোচনার একটা বিষয়। আপনার 2টো সেশন হলো মাত্র, আপনাকে আরো অপেক্ষা করতে হবে যে আরো 2-3টা সেশনে নিশ্চয়ই 29 তারিখ সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে, পরেরটা আরো গুরুত্বপূর্ণ হবে। তখন বোঝা যাবে যে আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে কিনা। নিতে হলে অবশ্যই বিএনপি নিবে। বিএনপি কিন্তু, আপনাকে আমি বারবার বলছি যে জুলাই সনদ বাস্তবায়নের করার জন্য বিএনপি সবচেয়ে বেশি বদ্ধপরিকর, কারণ এই গণ অভ্যুত্থানের চেতনাকে বিএনপি লালন করে এবং বহন করে। আপনি দেখেন না, ডেপুটি স্পিকারের পদটা তো আমরা অফার করেই ছিলাম। ডেপুটি স্পিকার এমন কোনো পদ না। আমি এই জিনিসটা বলি যে মানে সরি, আমি জাস্ট আপনার কাছে হেল ভাই, আপনি মানে এই যে বারবার আমার এই হয়, এইটা হচ্ছে যে ব্যক্তিগত অনেক কথা মনে পড়ে, যে মানে আপনার সঙ্গে আমার পরিচিত 35-40 বছরের। আমি শুধু আপনার কাছে জানতে চাই যে আপনি এটা জানতেন না, মানে বিএনপির এমপির এটা জানতো না যে অক্টোবরে একটা অধ্যাদেশ জারি হয়েছে যেখানে বলা হয়েছে একই দিনে 2টি শপথ পড়ানো হবে, সেই শপথটি একটির পর একটি সাইমultaneously এটা পড়ানো হবে। এই তখন তো আমি বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি শুনি নাই। আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই যে হেল ভাই, আপনি আমাকে বলেন তো, আপনি জানতেন না এরকম একটা বিষয়তে যে আপনারা এগ্রি করছেন যে একই দিনে 2টা শপথ হবে? ভাই, আপনাকে বলছি যে আমাদের আরো একটু তদন্ত করা উচিত, জানা উচিত যে আমাদের 2টো শপথ নিতে হবে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবেও জানতাম না। আমি একবার শুনছিলাম যে গণপরিষদ, তখন আমরা প্রতিবাদ করেছিলাম যে গণপরিষদ তো নিউ কনস্টিটিউশন লেখেন। এরপর দেখলাম যে ঐক্যমত কমিশন সংস্কার পরিষদ নামে একটা পরিষদ করেছে, তখন কিন্তু আমাদের বিএনপি প্রতিবাদও করেছিল। আপনি দেখবেন যে তখন প্রতিবাদও করেছিল, কিন্তু এটা তো অধ্যাদেশের মধ্যে রয়েছে। এটা কি আপনার জুলাই সনদে যদি থাকতো তাহলে সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট থাকতো। সুতরাং এইটা এককভাবে বলে দিতে পারেন না যে বিএনপি জানতো। আপনার আমি ব্যক্তিগতভাবে জানতাম না যে আমার 2টো শপথ নিতে হবে। আমি যেদিন শপথ নিতে গেলাম সেদিন দেখলাম নীল একটা কাগজ আমাকে দেওয়া হলো, সেখানে বলা হলো যে আপনার সংস্কার পরিষদের শপথ। আমি ওটা পড়ে যেটা দেখলাম যে এই শপথ আমি নিব না, আমি কেটে দিলাম ওখানে যে এই শপথটা আমি নিব না। এবং দেখলাম বিএনপিও কেউই সেই শপথটা নিন, এমনকি আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে প্রার্থী তারাও কিন্তু নেয়নি। এখন আমি বলছি যে আমরা কেটে দিলাম, তার মানে যে নিব না তা না। এটা যৌক্তিকতা, সংবিধান সম্মত হয় কিনা এবং প্রয়োজন আছে কিনা, এইটা যখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে, তখন অবশ্যই দেখেন বিএনপি এই সংস্কার পরিষদের শপথ নেবে। সংস্কার পরিষদের শপথ না নিলে যে আপনার হবে না, সংবিধান সংস্কার হবে না বা বাস্তবায়ন হবে না, এই কথাটা ঠিক না। আমরা অধ্যাদেশের মাধ্যমে যেটা জারি করা হয়েছে সেইটা তো 133টা অধ্যাদেশ অনেক আগেই জারি করা হয়েছিল, বিভিন্ন পর্যায়ে জারি করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি একবার শুনেছিলাম যে গণপরিষদ, তখন তো আমরা বিভিন্ন টেলিভিশন টক শোতে এগুলো প্রতিবাদ করেছিলাম যে গণপরিষদ হতে পারে না, সেটা তো অন্য একটা জিনিস। সুতরাং এই সংবিধান সংস্কার পরিষদ হতে হবে কেন? আমাদের যে এক্সিস্টিং পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টেই তো আমরা ঐক্যমত হয়েছি, আমরা হা ভোটে জয়যুক্ত হয়েছি যে সংবিধান সংস্কার করতে হবে। হেলাল ভাই, মানে আমি শুধু ডেটটা দেখার জন্য এতক্ষণ ফোনের মধ্যে দেখলাম, সেটা হইলো গেজেটটা হচ্ছে 2025 সালের 13 নভেম্বর। যে গেজেটে রাষ্ট্রপতির যে আদেশ, সেই আদেশটা হচ্ছে এরকম: সংসদ নির্বাচন ফল ঘোষণার 30 পঞ্জিকার যে সাংসদ ঘোষণা করা হবে প্রথম অধিবেশনে, মানে এই আদেশটা মানলে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদ সদস্য হিসেবে, আমি পুরাটা পড়তেছি না, একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এইটা কি আপনার মানে
মানে আপনি তো সবকিছু একটু বেশি খবর রাখেন, এইটা আপনার চোখে রয়ে গেছে হেলাল ভাই। দেখেন এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমি জানি প্রথমে যে ওটা ভুল বলেছি, ওটা অধ্যাদেশ ছিল না, ওটা আদেশ ছিল। রাইট। এখন এটা অধ্যাদেশ ছিল না, আদেশ ছিল। রাইট। তাহলে তো তাহলে তো প্রেসিডেন্ট এটা আদেশ না দিয়ে অধ্যাদেশে ঢুকাইতে পারতেন। আমাদের তো আমাদের যে ঐক্যমত কমিশন, তিনি 133টা অধ্যাদেশ দিতে পারলেন। হ্যাঁ। তাহলে এটা কেন অধ্যাদেশের মধ্যে ইনকর্পোরেট করলেন না? উনি কেন আদেশ এই আদেশ নিয়ে তো অনেক বক্তব্য আছে, আদেশ তো আইন না, আদেশ তো অধ্যাদেশ না, এই 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 নিয়ে অনেক বক্তব্য আছে না? তাহলে আপনি আদেশের মধ্যে এটা এটা যোগ করলেন কেন? এটা তো আপনি অধ্যাদেশ দিয়েও করতে পারতেন, আদেশের মধ্যে করলেন কেন? তার মানে কি এখানে কিছু গোঁজামিল আছে, সংবিধানের সাথে সামঞ্জস্য হচ্ছে না বিধায় আপনি তো আদেশে ওকে। দিয়েছেন। যেমন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটাও আপনি একটা আদেশ জারি করেছেন। এটা আদেশ জারি করলেন কেন? এটা আপনি অধ্যাদেশ দিয়ে করতে পারতেন। তার মানে এখানে একটা কিছু গোঁজামিল আছে। সুতরাং আমাদের এই গোঁজামিলের দিকে না তাকিয়ে, আমরা যেহেতু এটা ঐক্যবদ্ধভাবে সংসদ চালু করেছি, আনঅ্যানিমাসলি ইউনিটি নিয়ে আমরা যে শূন্য ওকে। থেকে যে সংসদ চালু করলাম, সেখানে আলোচনা পর্যালোচনার মাধ্যমেই কিন্তু এই সবকিছু সমাধান হবে। এবং জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি ইজ টু মাচ কর্ডিয়াল। এবং এই কর্ডিয়ালিটি আমরা অলরেডি শো করেছি বিভিন্ন জায়গা। যেমন আমরাই প্রথম সিগনেচার করেছি, আমরাই ডেপুটি স্পিকার দেওয়ার জন্য আপনাদেরকে অফার করেছি। সুতরাং আপনি আমাদেরকে বলতে পারবেন না যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে ওকে। ইচ্ছুক না। জুলাই সনদ বাস্তবায়ন কি পদ্ধতিতে হবে সেই সব আলোচনা হবে। বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে কিভাবে হবে? বাস্তবায়ন করতে আপনারা ইচ্ছুক, আচ্ছা দেখা যায়। আপনার সাথে তো আমার দেখা হবে, আমরা বিএনপির নেতৃবৃন্দকে দেখব, এই ব্যাপারটা আপনারা কি করতেছেন, কটুক আগাচ্ছেন সেটা আমরা দেখব। জনাব আব্দুল আল আমিনের কাছে আসতে চাই। জনাব আব্দুল আল আমিন, আজকের অনুষ্ঠান আমরা শুরু করছিলাম, যেহেতু আমরা 26শে মার্চ অনুষ্ঠানটি করছি, স্বাধীনতা দিবস, বাংলাদেশের ক্ষণগণনা শুরু, বাংলাদেশের জন্ম, অভ্যুদয়, সেগুলি নানা জায়গা থেকে। আমি দুটি বিষয়ে আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে আমি এনসিপি বাংলাদেশের এই স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে এনসিপি নেতৃবৃন্দরা সেখানে গেলেন। সেইখানে আমি দেখলাম যে বলা হলো, রাজাকারের শাবকেরা হুঁশিয়ার সাবধান। প্রশ্ন উঠেছে যে এই রাজাকারের শাবক বলতে আপনারা কাদের বুঝিয়েছেন? যাদের সাথে আপনারা ভোটে জোট করে ক্ষমতায় এলেন তাদের, আওয়ামী লীগেরদের, বিএনপিদের? আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার কিনা? আমার কাছে পরিষ্কার হয় না, কারণ আমি তো জামায়াত এবং এনসিপির মধ্যে কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। সেখানে রাজাকারের শাবকেরা হুঁশিয়ার সাবধান স্বাধীনতা দিবসে এই স্লোগান দিয়ে পুষ্পাঞ্জলি কেন দিতে হবে? পাশাপাশি এনসিপির একজন সাবেক নেতা ডাক্তার তাজনুবা জাবিন, তিনি একটি স্ট্যাটাস দিলেন যেখানে দেখা যাচ্ছে যে জামায়াতের নেতারা সামনের সারিতে আছেন, নাহিদ ইসলাম এনসিপির নেতা, তিনি আছেন পেছনের সারিতে। তিনি বললেন, পেছনে দাঁড়িয়ে হয়তো নাহিদের কোনো সম্মানহানি হয় নাই, কিন্তু আমরা যারা তার উপরে বিশ্বাস রেখেছিলাম তাদের হয়েছে। আপনি দুটো বিষয়ই যদি একটু বলেন, রাজাকারের শাবকেরা বলে আপনারা কাদের কথা ইন্ডিকেট করলেন, এবং জামায়াতে ইসলামের পেছনের সারিতে দাঁড়ানো, এটা আপনাদের জন্য, দলের জন্য কতটা ঠিক হয়েছে, সে দুইটাই যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ খালেদ ভাই, সেই সাথে হেলাল ভাই এখানে আছেন, আমাদের সিনিয়র রাজনীতিবিদ, ধন্যবাদ। সেই সাথে দর্শকদেরও ধন্যবাদ। আমি একটু আগের টপিকটায় একটু শুরু করে, যেহেতু ওই টপিকটায় আমি প্রায় 20 মিনিট কথা শুনছি, আমার একটু বলতে ইচ্ছা করতেছে। সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে হেলাল ভাই বারবার বলতেছিলেন যে গোজামিলের কথা, বা ওনারা জানতেন না, বা আদেশ কেন হইলো, আদেশের সংবিধান সংস্কার পরিষদ তারা শপথ নেওয়ার কথা, এটা তো কোথাও নাই। কিন্তু মানে খুব অদ্ভুত লাগলো একটা জিনিস, যে ইলেকশন কিন্তু দুইটা টপিকে হয়েছে, একটা হচ্ছে সংসদ নির্বাচন, একটা গণভোট। তো গণভোটের যে ফরমে জনগণ ভোট দিছে, স্পষ্ট করে লেখা ছিল জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, দুইটাকে সমর্থন আমরা করতেছি কিনা, স্পষ্ট করে লেখা ছিল। এবং সেইখানে কিন্তু প্রায় 79% মানুষ ভোট দিয়েছে, মানে 69 মানুষ ভোট দিয়েছে যে তারা এটাকে সমর্থন করে। খুবই স্বাভাবিকভাবে ওইখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্পষ্ট করে লেখা আছে। এটা তো ওনারা ইলেকশনের দিন ভোটের মানে মুহূর্তে গিয়ে ব্যালট দেখছেন এরকম না, ব্যালটটা তো আগে ওপেন ছিল। তো
এই যে ওপেন ব্যালট জিনিসটা নিয়ে ইলেকশন হচ্ছে, ওনারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতেছেন, তো হ্যাঁ ভোটের আমি গণভোটে ক্যাম্পেইন করতেছি, কিন্তু আমি আবার এই গণভোটের এই ফরমের যা আছে ওটাকে স্বীকার করতেছি না। এটা এক ধরনের পলিটিক্যাল দ্বিচারিতা মনে হয়েছে আমার। তো এবং এখানে আরো একটা ব্যাপার, ভাইরা বলতেছেন যে আমরা সংস্কার বাস্তবায়ন করব, আমরা ধারণ করি, নানান কথা বলতেছেন, কিন্তু ওইখানে কিন্তু স্পেসিফিক লেখা ছিল যে 1 মাসের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে, তো ডাকেন নাই। সংস্কার পরিষদ গঠন করেন নাই, শপথ নেন নাই। তো ওনারা যে বাস্তবায়ন করবেন, আমি মুখে মুখে বলতেছি বাস্তবায়ন করব করব অমুক করব তমুক করব, তো কিন্তু আমি কাজের মধ্যে এটার মধ্যে নাই। আমি দেখাচ্ছি হচ্ছে মানে এটা কোথায় আছে কোথায় নাই। বলতেছেন যে আদেশ কি আইনি ব্যাপার না, আদেশ কিন্তু একটা আইনি ব্যাপার, কিন্তু এটাকে ওনারা স্বীকার করতেছেন না। তো আমার যতটুকু সুবিধা ততটুকু আমি নিলাম, কিন্তু জনগণের ভোটকে আমি অশ্রদ্ধা করলাম, অবজ্ঞা করলাম। জনগণ জনাব আব্দুল আল আমিন, জি দুইটা বিষয়ে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। ধরা যাক জি, জি। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইল, বা সংবিধান জি। সংস্কার পরিষদ, তো বিএনপি তো সেইখানেও সংখ্যা গরিষ্ঠই থাকবে। বিএনপি জি। যদি না চায় কোনো একটা সংস্কার না করতে, যে কথা আমরা বারবার বলতেছিলাম, সেখানে তো সেইখানেও তারা বাতিল করতে পারে। তারা জি, যদি ওকে, হ্যাঁ। হ্যাঁ, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার কারণে ওইটা বাতিল করতে চায়, তারা যদি এইটার ব্যাপারে তাদের আগ্রহ না থাকে, তাহলে এটা যে কোনো সময় তারা করতে পারে। তারা 2/3 সংখ্যা গরিষ্ঠ এখন। তো যেখানে উনারা বারবার, এমনকি আমি সালাউদ্দিন আহমেদের বক্তৃতাও শুনতেছিলাম, সেইখানে উনি বারবার বলতেছেন যে আমরা তো এগুলি পালন অবশ্যই করব, কিন্তু যেই গোজামিলের ভিত্তিতে এই আদেশ অধ্যাদেশ এই সনদগুলি করা হয়েছে সেগুলি আমরা এরকম রাখতে চাই না, কারণ এরকম রাখলে পরে আরো আইনি ঝামেলা তৈরি হবে। না, আপনি এটা এখানে যদি এখানে একটু বলেন। হ্যাঁ, এখানে কথা হচ্ছে মানে এটা যে একটা ওনারা গোজামিল বলতেছেন বা গোজামিল মনে করতেছেন, এটা কি ওনাদের ইলেকশনের পরে ইলেক্টেড 2/3 পাওয়ার পরে মনে হইলো? এর আগেই তো এই পুরো ব্যাপারটা তো পাবলিক ডকুমেন্টেড ছিল, পুরো ঐকমত্য কমিশনের প্রসেসের মধ্যে ছিল, গেজেটেড একটা অর্ডার হয়েছে, এবং হচ্ছে ইলেকশনে ওনারা এটার ভিত্তিতে গেলেন। তারেক রহমান সাহেব হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করলেন, তো খুবই স্বাভাবিক ওনারা এগুলো স্বীকার করে এখন যদি জনগণ গণভোটকে হ্যাঁ পাশ করানোর পরে গণভোটে যে জিনিসটার ব্যাপারে হ্যাঁ ভোটের পাশ হয়েছে ওটাকে যদি ওনারা নেগলেক্ট করেন, আমরা তো কোশ্চেন তুলবই। তো এটা খুবই স্বাভাবিক। আমার মনে যে হয় ওনাদের এই কোশ্চেন তোলাটা এখন খুবই ঠিক আছে। কোশ্চেনটা- আমি না, মনে হয় যে কোশ্চেন হ্যাঁ, তোলাটা খুবই কোশ্চেন তোলার যৌক্তিক। সাথে আরো একটা ব্যাপার, হ্যাঁ, কোশ্চেন শুধু এটা প্রশ্ন তোলার জন্য প্রশ্ন তোলা না, এটা হচ্ছে আমাদের সংস্কারের ব্যাপারে আমাদের সদিচ্ছার ব্যাপার, যে আমি আসলে সদিচ্ছাটা আমার আছে কিনা। কারণ এখানে 2টা ইলেকশন হয়েছে, ওনারা বারবার একটা গোজামিল দেওয়ার চেষ্টা করতেছে। আমি বলতেছি সেটা হচ্ছে ওনারা বলতেছে আমরা 2/3 ভোট পেয়ে আমরা সংসদ সদস্য হয়েছি। সংসদ নির্বাচন গণভোট দুইটা কিন্তু আলাদা জিনিস, এবং দুইটা আলাদা জিনিস একসাথে ঘটছে। দুইটা আলাদা জিনিস দুইভাবে বাস্তবায়ন হবে স্পষ্ট করে বলা ছিল, কিন্তু ওনারা একটা জায়গায় নিয়ে যেতে চাইতেছেন পুরা জিনিসটা। কেন? কারণ তাদের সুবিধা। না, এই কিন্তু পুরো কিন্তু ব্যাপারটা আব্দুল আলম আমিন, আপনি যেহেতু প্রসঙ্গটা জি। তুললেনই সেজন্য আমি একটা কথা বলি। দেখেন, অ্যাডভোকেট শিশির মনির আমার খুবই স্নেহভাজন, খুবই ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো, জামায়াতে ইসলামের একজন শীর্ষ নেতা। আপনাদের আরেকজন শীর্ষ নেতা এনসিপির, আমি নাম বলতে চাই না, উনাদেরও মানে ক্যাম্পেইন আমি দেখতে পারলাম বিএনপি লিখিতভাবে সেই গণভোটের রায় ল্যাপস করে দেওয়ার কথা বলছে, অথচ এরকম কোনো ঘটনা ঘটে নাই। এইরকম শিশির মনির যদি এটা বলে থাকে, শিশির মনির এটা এটা বলছে, তো- আপনি দেখবেন, আমি হ্যাঁ, ওনার- আমি দেখছি, আমি আপনি status দেখবেন, দেখছি। শিশির হ্যাঁ, মনির আমি শুধু না, দেখছি। শিশির মনির শুধু না, আপনাদের এনসিপির নেতা যিনি ইয়াতে দাঁড়াইছেন, এবার ভোটে দাঁড়াইছেন, সেরকম একজন নেতাও তারা এখানে এটা শেয়ার করছেন। কেউ যদি একটা ওপেন ডকুমেন্টেড সোর্স ছাড়া, যেমন আমরা তো এখনো এটা অফিসিয়ালি জানি না যে বিএনপি এটা করতেছেন কিনা, সেহেতু আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা বলতে চাই পুরো সংস্কার প্রক্রিয়া, সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটের রায় নিয়ে বিএনপি যথেষ্ট জনগণের রায়ের প্রতি অবজ্ঞা দেখাচ্ছে। এরপরে যদি বিএনপি ওটা করে অফিসিয়ালি, তখন আমরা আমাদের আমি প্রতিক্রিয়াটা কিন্তু জানাবো। যারা আব্দুল আলম আমি আমরা প্রশ্নে আসি, কিন্তু আমি কিন্তু উল্টাটা দেখি। কেন আমি আপনাদের বলি, এই বিএনপি ক্ষমতায় আসার পরপরই একটা জোর দাবি উঠল যে পুলিশ হত্যার বিচার 5 আগস্টের পরে যেগুলি হয়েছে সেগুলি হইতে হবে, এবং সেইটার ক্ষেত্রে প্রতিবাদ কারা করলো? এনসিপির নেতৃবৃন্দের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে এটা করা হলো। সঙ্গে সঙ্গে কিন্তু সরকার এটা আমলে নিচ্ছে। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী এটি স্পষ্ট বিবৃতি দিচ্ছে যে এগুলির আর কোনো সুযোগ নাই। আপনি যখনই দেখবেন যে কোনো একটা বিষয় নিয়ে যখন কোনো ডিসপিউট, এই সরকার কিন্তু জুলাই আন্দোলনের
যেটা কোর জিনিস সেগুলিকে তারা রেসপেক্টই করতেছে, ডিসরেসপেক্ট না। আমার 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 টেক হচ্ছে না না এটা। ওকে, হ্যাঁ ভাই খালিদ ভাই, আমি আমার take এটা হচ্ছে একটা এটা। ইন্টারেস্টিং কথা বলি যে আমাদের একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে এই পার্লামেন্টে, যে এই পার্লামেন্টে সবাই গণ অভ্যুত্থানকে ধারণ করে। এটা এই 24-এর গণ অভ্যুত্থানকে এই পার্লামেন্টের সবাই ধারণ করে, এটা একটা পজিটিভ জিনিস। এবং 24-কে ধারণ করে, এই পরিবর্তনটাকে ধারণ করে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে ধারণ করে। তো এই জিনিসটা কিন্তু এটার ইউনিকনেস, এটা ঠিক আছে, এই ব্যাপারে তো শ্রদ্ধাবোধ আছে, খুবই স্বাভাবিক। বিএনপি এর সাথে আওয়ামী লীগ আমরা যখন দেখছি তখন টকশোর যে পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সেম পরিবেশ এখন থাকবে না। গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা সবাইকেই সাধুবাদ জানাই, রাজনৈতিক যত স্টেক হোল্ডার আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমরা তো কোনো রিজিডনেসে নাই যে আমি বিরোধী দল বিরোধিতাই করব, ওকে, উনি সরকারি দল, উনি গাইড করে দেখাবেন। আমার মনে হয় যে হ্যাঁ। জনাব আব্দুল আল হ্যাঁ, মামিন এবার তার আমার অবস্থান কোশ্চেনে পুরোপুরি আসি। পরিষ্কার করছেন। এখন ওই দুইটা যদি আপনারা বলেন যে জি, স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাইতে গিয়ে আপনারা রাজাকারের শাবকেরা হুঁশিয়ার সাবধান বলতে আসলে কোন রাজাকারদেরকে মিন করছেন, তারা কারা আসলে? আচ্ছা, জি জি, এটা আমি বলি যে আমাদের নেতাকর্মীদের মধ্যে এই ব্যাপারটা আছে। এটা শুধু নেতাকর্মীর না, বাংলাদেশের জনগণের মধ্যে এই ব্যাপারটা আছে যে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং হচ্ছে 71-কে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আমরা দেখেছি। কিন্তু আমরা এনসিপি কোনোভাবেই তো এটা ধারণ করতে পারি না, কারণ আমরা মনে করি আমি যদি গণ অভ্যুত্থানকে ধারণ করি, 71 বাংলাদেশের মহান এবং বৃহত্তম অর্জন, তো বাংলাদেশে আমি পাইছি 71-এর মাধ্যমে। তো মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধকে যদি আমি ধারণ না করি, তাহলে তো কোনোভাবেই মানে আমি বাংলাদেশকে ধারণ করতে পারি না। ওই জায়গা থেকে আমরা মনে করি যে যেই ধরনের আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি বা যেই ধরনের আমরা মানে পাবলিক স্পেয়ারেও আমরা দেখি যে মুক্তিযোদ্ধাদের মানে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা খুবই ঘৃণা করি, অপছন্দ করি। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ আমাদের মানে মহান অর্জন, এবং এইখানে যে আত্মত্যাগ ঘটছে, এই আত্মত্যাগ যারা করছেন মুক্তিযোদ্ধারা জাতির সম্মানিত ব্যক্তি, এইখানে কোনো ধরনের কোনো আমরা আপোষের পজিশনে নাই। তো যারা এই ধরনের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে আমাদের নেতাকর্মীরা ওই স্লোগান দিছে। তো ওইটাকে আমরা তো মুক্তিযুদ্ধকে ধারণ করি স্বাভাবিকভাবে। আমরা যখন দেখি যে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার ন্যারেটিভটা বাংলাদেশে আছে, তখন স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে মুক্তিযুদ্ধতে আপনার প্রশ্নবিদ্ধ করছে কারা, রাজাকারেরা। তো ওই হিসাবে তাদেরকে এক ধরনের ইয়ে করা হয়েছে। আরেকটা কথা আপনি বলছেন যেটা হচ্ছে নাহিদ ইসলামের আমি এই প্রসঙ্গে একটু কারণ জি জি 14 মিনিট কথা বলে মানে 14 মিনিট হেলাল ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, তো আপনার সঙ্গেও আমরা একটু লম্বা কথাই বলতে চাই হেলাল ভাইয়ের অনুমতি নিয়ে। হেলাল ভাই একটু উসকুস করতেছে অবশ্য, যে আপনি মুক্তিযুদ্ধদের আর উপভোগও করছেন যে আপনি আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধকে এত বড়ভাবে ধারণ করেন, এইটাই আমাদের প্রত্যাশা সবসময় ছিল, এবং আপনার কণ্ঠ থেকে সেই প্রত্যাশাই আবার ধ্বনিত হয়েছে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে গত 1.5 বছরে পত্রপত্রিকা, আমি জানি যে আপনি খুব নিবিড় পাঠক, আপনি এটা দেখেন, গতকাল একটি পত্রিকা একটি বিশেষ পাতা বের করেছে যেখানে বলা হয়েছে এত অপমানিত আগে হননি মুক্তিযোদ্ধারা। সেইটা কখন? ইউনুস আমলে মুক্তিযোদ্ধা পীড়নের 1.5 বছর, সেই সময়ের মধ্যে ঘটনা ঘটছে হচ্ছে, আমি শুধু যাদেরকে ইয়া করা হয়েছে তাদের মধ্যে বলি, অন্তর্বর্তী সরকারে কারোর মধ্যে মুক্তিযুদ্ধ শ্রদ্ধা ছিল না, সেটি বলেছেন কাদের সিদ্দিকী বীরুত্তম। মুক্তিযুদ্ধকে পরাজিত করার শেল্টার মাস্টার ছিলেন ডক্টর ইউনুস, এটি বলেছেন জনাব ফজলুর রহমান। 71-এর অস্বীকারকে রাজনীতি মেনে নেওয়া হবে না, এটি বলেছেন ইশতিয়াক আজিজ উলফাত, আরেকজন মুক্তিযোদ্ধা। আপনি এই ব্যাপারটা কি আপনার কাছে মনে হয়েছে যে ডক্টর ইউনূসের আমলে 1.5 বছর আসলে মুক্তিযোদ্ধারা খুবই অপমানিত, ভীত, সন্ত্রস্ত? এমনকি আমি আগে আরেকটা কথা বলি, আমার বন্ধুরা আমাকে বলেছেন যে বিএনপির ভোট কমবে কারণ বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেগেটিভ। আপনি কি একটু মন্তব্য করবেন জনাব আব্দুল আলামিন? আচ্ছা, ইউনূস সাহেবরা কি করেছেন এটা তো ইউনূস সাহেবরা ভালো বলবেন, কিন্তু আমরা যেটা মনে করি সেটা হচ্ছে 5 আগস্টের পরে হ্যাঁ মুক্তিযুদ্ধের ব্যাপারে এক ধরনের বিদ্বেষ বা ঘৃণা ছড়ানো হয়েছে। এবং এটা কেন হয়েছে? কারণ হচ্ছে অনেক সময়ই দেখা গেছে যে এক ধরনের ফ্রেমিং হয়েছে, যে এক ধরনের ট্যাগিং হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনাটারে ক্যাশ করছে বা মুক্তিযুদ্ধের চেতনাটারে ব্যবসায়িকভাবে রাজনৈতিক ব্যবসায় ইউজ করছে হচ্ছে আওয়ামী লীগ। ওই জন্য কিন্তু তাতে দেখা গেছে এটা যখন মুক্তিযুদ্ধকে প্রশ্ন করার
জায়গায় চলে যায়, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চলে যায়। এনসিপি সব সময় এই জায়গায় পজিশন নিছে, কারণ আমরা স্বাধীনতা যুদ্ধকে ধারণ করি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান করি, এটা ওকে। কিন্তু এইখানে আমি একটা কথা বলি, যেমন মনে করেন আমার নারায়ণগঞ্জে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার আছেন, যিনি পুরো সময়টা ওসমানদের দালালি করছেন এখন, এবং হচ্ছে ওই ধরনের পলিটিক্স করছেন। এখন তার বিরুদ্ধে যদি একটা মামলা হয়, আপনি যদি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু এক ধরনের সমস্যা। আমরা বলেছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সম্মানিত জায়গায়, কিন্তু এটার মানে এই না যে উনি পরবর্তীতে একটা ক্রাইম করলো, পরবর্তীতে একটা পলিটিক্যাল পজিশন নিল, তার বিরোধিতা করা যাবে না। আবার এর মানে এই না যে একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে অসম্মান করছেন, ফ্যাসিস্টের পক্ষে পজিশন নিছেন, এই জন্য আমি মুক্তিযুদ্ধকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করব, মুক্তিযুদ্ধদের পুরোপুরি অসম্মান করব, এটা কোনোভাবেই হইতে পারে না। আমার মনে হয় এই জায়গাটা আমাদের ক্লিয়ার। আমার মনে হয় জনাব আব্দুল আলমিনের জায়গা পরিষ্কার। এবার যদি সেকেন্ড প্রসঙ্গে আসেন, যে আপনাদের একজন সাবেক নেতা এটি বলছেন যে নাহিদ পেছনে দাঁড়ানোতে, এই ব্যাপারটা যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি নিজে অসম্মান বোধ করেছি। এটা মানে আমি জানি না বলা, মানে আমাদের যেহেতু এখন পর্যন্ত রাজনৈতিক জোট আছে, আগে হেলাল ভাইদের সাথে রাজনৈতিক জোট ছিল প্রায় 20 বছরের, তো আমি অসম্মানিত বোধ করছি এই কারণে যে আসলে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের নেতা। এখানে বয়স, রাজনীতি এগুলোর চেয়েও বড় ব্যাপার হচ্ছে গণ অভ্যুত্থানের নেতা। ওইখানে জামাতের রাজনৈতিক পজিশন আমরা তো মানে কম বেশি জানি, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক পজিশন, তারা মুক্তিযুদ্ধের অফিসিয়ালি বিরোধিতা করেছে। পরবর্তীতে তারা বলতেছে, গত 1.5 বছরে তারা বলছে যে এই জন্য তারা ক্ষমা চাইছেন, এবং তারা 24-এর গণ অভ্যুত্থানে ফিল্ডে ছিলেন, ধারণ করেন। আমরা একটা রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে তাদের সাথে জোট করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনারা এটা তাদের এক ধরনের রাজনৈতিক দৈন্যতারই পরিচয় দিয়েছেন, তারা যে নাহিদ ইসলামকে পিছনের সারিতে রেখে নিজেদের দ্বিতীয় ক্যাটাগরির, তৃতীয় ক্যাটাগরির নেতাদের সামনের সারিতে রেখে, এটা এক ধরনের দৈন্যতার পরিচয়, এবং এই ধরনের দৈন্যতার পরিচয় দেওয়া রাজনীতিতে উচিত না, এগুলো জনগণ ভালোভাবে নেয় না। এটা হচ্ছে আমার রাজনৈতিক দীনতার কথা বলছেন, রাজনৈতিক দীনতার পরিচয় দিয়েছেন জামাত ইসলামী, সেটিও আপনি বলছেন, কিন্তু আপনিও অসম্মানিত হয়েছেন সেটি বলছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে জনাব এমনও হইতে পারে যে জনাব নাহিদ ইসলাম এটি চুজ করেছেন যখনই আপনারা না, এটা 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 খালিদ ভাই, আমি আপনারা বলি যে একটা প্রোগ্রামে আপনি গেলেন, এখানে দেখেন এই প্রোগ্রামে বিরোধী দল যদি যায়, ডেকোরামে বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপ, এটা ডেকোরাম। তাহলে এখানে স্বাভাবিকভাবে নাহিদ ইসলামের চুজ করা বা হচ্ছে পিছনে যাওয়ার কথা না। এটা হইতে পারে কি, উনি আইসা দেখছেন সামনের সারিতে দাঁড়ায় গেছে, এখন উনি চিন্তা করতেছেন যে আমি কি ঠেলাঠেলি করব, কারণ রাজনীতিতে তো আমরা দেখি সামনের সারিতে যাওয়ার একটা ঠেলাঠেলি, তো এই প্রবণতা তো আমরা করতে চাই না। তো ওই জায়গা থেকে নাহিদ ইসলাম ভাবছে যে আমি কি ঠেলাঠেলি করব। কিন্তু এখানে রাজনৈতিক দীনতা তাদের, যারা এই পুরো ব্যাপারটা ডিল করতে পারে নাই সামনের সারিতে গিয়ে, তা আমি মনে করি এটা। ওকে, জনাব আব্দুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেকক্ষণ আলাপে অনেকগুলি বিষয় আপনি আসলে পরিষ্কার করেছেন। আমি একটু আবার আমার প্রিয় হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। হেলাল ভাই, 1/11 বলে আমরা যে জিনিসটা চিনি, তার অন্যতম কুশীল বা -2 ষড়যন্ত্রের হোতা হিসাবে যাদের নাম আলোচিত, তাদের অন্যতম 2জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। একজন জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, আরেকজন জেনারেল শেখ মামুন খালেদ, দুজনেই লেফটেন্যান্ট জেনারেল অবশ্য। তো অনেকেই এটা বলতেছেন যে এটা জনাব তারেক রহমানের 1/11-এর এগেনস্টে প্রতিরোধ মিশন, এবং এইটাও বলতেছেন যে এইটা করে বাংলাদেশে যে নজির স্থাপন করা হইতেছে, তার ফলে কোনো এক সময় কোনো এক সরকার বা কোনো এক ক্ষমতা দখলকারী কেউ যদি মনে করে 5 আগস্ট পরবর্তী সময়কারও এই রকম করা হবে, তাহলে তাদেরকে আসলে ঠেকানো যাবে না, বা মানে সেইটাও একটা খুবই বাংলাদেশের ললাট লিখন হয়ে রয়েছে। আমার প্রশ্নের 2টা ভাগ। এক হচ্ছে, জনাব তারেক রহমানকে আসলেই একটা প্রতিশোধের মিশন মধ্যে আছেন, মানে 2, এইটা ভবিষ্যতের কোনো একটা প্যান্ডোরার বাক্স আসলে খুলতে পারে কিনা। হেলাল ভাই। জি, ধন্যবাদ। খুবই সিগনিফিকেন্ট একটা কোশ্চেন করেছেন। এই কোশ্চেনের উত্তরের জন্য খালেদ হেলাল ভাই, আমাকে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমির ভাই, হেলাল ভাইকে কি শোনা যাচ্ছে? আমি এখন শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, যে যে হ্যাঁ, বলেন। এটা একটা
গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাকে একটু সময় দিতে হবে। জি জি জি, প্লিজ প্লিজ, আজকে আমরা অনেক, মানে আপনারা যদি থাকেন আজকে আমরা অনেকক্ষণ কথা বলবো, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। প্রথমে আপনি যেহেতু এই 111-এর বিষয়টা তুললেন, এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হিংসা প্রতিহিংসার বিষয় না। বিষয়টা আপনি কি নিজে একবার ভাবুন যে 111-এ কি বাংলাদেশ কক্ষপথচ্যুত হয়েছিল না? 111 কি বাংলাদেশের উপর অভিশাপ বহন করে এনেছিল না? 111 কি আপনার পরপর 4টি অবৈধ নির্বাচন উপহার দিল না? এবং আমাদের দেশে স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং সর্বশেষ মাফিয়া তৈরি করতে সাহায্য করেছিল না? বাংলাদেশের এই অভিশাপ শুরু হয়েছিল তো 111 থেকে। এখন যে দুইজন সেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ভিন্ন ভিন্ন মামলায়, 111-এর কারণে কিন্তু গ্রেফতার এখনো আপনি আপনি দেখেননি সেটা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 111-এ আমি একজন ভিকটিম। যে পরিমাণ নিরীহ মানুষের উপরে অত্যাচার করা হয়েছে, যে পরিমাণ রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে নির্যাতন করা হয়েছে 111-এর পরে, আমি এই যে এখন এসি ঘরে বসে আপনার সাথে বক্তব্য দিচ্ছি, কিন্তু আমি কিন্তু এসিটা বেশিক্ষণ চালিয়ে রাখতে পারবো না। কি পরিমাণ ছাত্র নেতাদেরকে এবং নিরীহ মানুষকে অত্যাচার করা হয়েছিল। সেকেন্ডলি না, ফার্স্টলি যে হেলাল ভাই, আমি বাংলাদেশকে কি, হেলাল ভাই, আমি কি একটু ফুট কাটবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, সেইটা হচ্ছে যে 111 কি বাংলাদেশকে কক্ষচ্যুত করেছিল কিনা, আমি যদি বলি না, যদি আপনি 111কে কক্ষচ্যুত করেছিল কিনা আপনি যদি সেই কথা বলেন, 111-এর দায় সম্পূর্ণভাবে বিএনপির। সেইটা নিয়ে আমি আরেকদিন আরেকটা আলাদা তর্ক করব। 111-এর আশা, 111-এর আশা, 111-এ যাদেরকে কুশীলব হিসেবে নিয়োগ দেওয়া, সেটার দায় এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একটা খুবই ইয়াতে নিয়ে যাওয়ার দায় হচ্ছে বিএনপির। যে খালেদ -2 ভাই, ফর্মুলা, আমি আপনি যদি আমি আমি তার জন্য আমার 2 পয়সা দিয়ে নেই। যে -2 ফর্মুলার কথা আপনি বলতেছিলেন, সেই -2 ফর্মুলার ক্ষেত্রে আমি কিন্তু বলিনি আচ্ছা আমি আমি বলি। বলি, যে -2 ফর্মুলার কথা বলে 111 আসলে 111-এ কুশীলবরা বাংলাদেশের রাজনীতিকে দূষিত করছে, তাতে তারা যারা পার্টনার নিছে সেই পার্টনারদের মধ্যে একজন বড় পার্টনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আরো বড় পার্টনার আপনাদের বিএনপিতে আসে, যারা বিএনপির এখন শীর্ষ পদে, অনেক বড় বড় পদে এটার মধ্যে অবস্থান করতেছে। এখন এখন আমি এটা যদি আপনি খালি 111-এর 2জন জেনারেলের উপরে দেন, 5জন কুশীলবের উপরে দেন, সেটা ঠিক হয় কিনা, আমি শুধু এই 2 পয়সা দিয়ে রাখলাম, আপনি বলেন। আমি আমি যেটা বলতে চাচ্ছি যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ভিন্ন ভিন্ন মামলায়, আদম পাচার এবং মানি এমবেজলমেন্ট, এই মামলায় কিন্তু আপনাকে আরো অপেক্ষা করতে হবে আসলে তাদের কোন কোন মামলা তাদের উপরে আসে। তবে 111-এ যে বাংলাদেশে আপনার অভিশাপ হিসেবে এসেছিল এবং 17 বছরের একটা স্বৈরাচার বা ফ্যাসিবাদ উপহার দিয়েছিল, একটা মাফিয়া উপহার দিয়েছিল, এটা তো সত্য। আপনার যার দায়ের ফলে যে যে কারণেই 111 আসুক না কেন, এইটা একটা আপনার আলাদা আলোচনা, সেই আলোচনা করতে গেলে সেটা করতে হবে। কিন্তু 111-এর ফলে বাংলাদেশ কক্ষপথচ্যুত হয়ে আপনার 18 বছর 17 বছরের একটা মাফিয়ার জন্ম দিয়েছিল, এটা তো ঠিক। একটা 17 বছরের মাফিয়া জন্ম দিয়েছিল 1908 সাল থেকে। 2008 অতএব সাল থেকে, 2008 সাল থেকে। 2008 সাল থেকে। অতএব এই যে যারা এই বাংলাদেশকে কক্ষপথচ্যুত করবার কারিগর ছিল, তাদের তো বিচার হওয়া উচিত। এবং যারা ভিকটিম, তারা তো কখনো এটা ছাড়বে না। আপনার 1971 সালে যে সমস্ত লোক নিপীড়িত হয়েছে, তারা কি রাজাকারদের কখনো ক্ষমা করবে? আপনি রাষ্ট্রীয়ভাবে যতই ক্ষমা করেন, যতই আপনি নীতি নৈতিকতা দেখান না কেন, যিনি সংক্ষুব্ধ, যিনি অত্যাচারিত, নিপীড়িত, সাফারার, আমরা সাফারার, 111-এর ফলে জনগণ সাফারার, নিরীহ মানুষের উপর কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল বাংলাদেশকে আপনার কক্ষপথচ্যুত করবার জন্য, তার তো বিচার হওয়া উচিত। আমি কিন্তু এই দুজন যে গ্রেফতার হয়েছে 111-এর ফলে, এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। পত্রিকার নিউজ যেগুলো আমি দেখলাম, সেখানে মানি এমবেজলমেন্ট এবং আপনার আপনার মানব পাচার, এরকম একটা মামলা আমি দেখলাম। সুতরাং এই 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 যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, নিশ্চয়ই এই এই মামলা, এই আপনার আরো সময় লাগবে এটা প্রকৃত তথ্য পেতে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে যে গতিপথ পরিবর্তন হয়েছে, বাংলাদেশকে সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে, বাংলাদেশের নির্বাচনকে নষ্ট করার জন্য যারা কারিগর ছিল, তাদের বিচার হওয়া উচিত। তারা যে দলেই থাকুক না কেন, সেটা আওয়ামী লীগে থাকুক, বিএনপিতে থাকুক, জামাতে থাকুক, এনসিপি থাকুক, তাদের বিচার হওয়া উচিত। তা না হলে 111-এর সরকারের সাথে তাল মিলিয়ে, হতে থাকে। 111-এর সরকারের সাথে তাল মিলিয়ে যারা আরেকটি বিএনপি করেছিল, যাদেরকে আবার সেই 111-এর সরকার ধানের শীষ পর্যন্ত দিয়ে দিতে চেয়েছিল, তাদের বিচার হওয়া উচিত না তাহলে?
আপনি দেখেন, এটা 111 সরকারের বিচার হচ্ছে কি হচ্ছে না, এটা তো আপনি এখনো ক্লিয়ার না। ওকে, মানি আপনি দাবি এমবেজলমেন্ট করতেছেন, মামলা, আপনি দাবি করতেছেন যে এটা বিচার হওয়া উচিত। আমি দাবি করছি বিচার হওয়া উচিত, কারণ আমরা যারা সাফার সাফার করেছি, আপনি দেখেন দেশের মানুষকে, নিরীহ মানুষকে কিভাবে নির্যাতন করছে। আপনার তখন দেশে ছিলেন, আমরাও দেশে হুম ছিলাম, হুম হুম আমরা কি পরিমাণ নির্যাতন ভোগ করেছি। হুম আমি এখনো তার মানে ক্ষতচিহ্ন বহন করে বেড়াই। হুম। এরকম আমার মতো বহু ছাত্র নেতা, ছাত্রলীগের নেতারা, আমরা, অন্যান্য ছাত্র ইউনিয়নের নেতারা, আমাদের উপরে কি পরিমাণ ক্র্যাকডাউন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ফুটবল খেলাকে না না করে। আপনি আমার সত্যি জানেন, আমার মনে আপনি আছে, এটা আমার দেখেন, মনে আছে লোকে যে 24 আমার মানে জাস্ট খালি বোঝানোর জন্য, আমি তখন বিডি নিউজের নিউজ এডিটর, কিন্তু আমাকে কিন্তু সেই বিডি নিউজের নিউজ এডিটরটা আমি কন্টিনিউ করতে পারিনি, আমাকে কিছুদিনের জন্য সাংবাদিকতা ছেড়ে দিতে হয়েছিল। আই হ্যাড টু জয়েন ওয়ার্ল্ড ব্যাংক এবং মানে মানে বোঝেন ওয়ারিড কেমন একটা টেলিকম। তৈরি করেছিল হুম। বাংলাদেশে। তার যদি বিচার আপনি না করেন, তাহলে তো এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটতে থাকবে, ওকে, সবাই সাহস পেয়ে যাবে। আমি এই জায়গাটা প্রত্যেকটা ঘটনা আমি এই জায়গাটাতেই বিচার হওয়া আসতে উচিত। চাইতেছিলাম যে আপনারা 111 ঘটনা ধরে এই 111 লোকগুলিকে আসলে ধরতেছেন কিনা, মানে আমি মানে এখনো মানে প্রমাণ টাকা পাচার মামলা আপনি সবই দিতে পরিষ্কার। পারেন হেলাল ভাই, আপনি জানেন আপনার নামে 300 আলাদা আলাদা মামলা আছে, মামলা দেয়া তো সরকার আপনার পক্ষে থাকলে এটা তো কোনো ব্যাপার না, না না, এই এই মামলার এই নাম এই যাই হোক। মানি এমবেজলমেন্ট বা হুম আদম পাচার, হুম। এটা তো সত্য। এখন আমি আপনি জানি না একটা সত্য মামলায় কিনা, অভিযোগ আপনি তুলতেই পারেন, জানি না সত্য একজনকে কিনা। গ্রেফতার করলে, একজনকে গ্রেফতার করলে তার বিরুদ্ধে যত মামলা আছে, সুপ্ত বা আ- গুপ্ত, সব মামলাই কিন্তু আমি চলে আসে। আমি এটা আমি আমি জানি না সত্য এখন কিনা, বাংলাদেশের সাবেক চিফ জাস্টিস রে মামলা দেওয়া হয়েছে, উনি যাত্রাবাড়িতে একজনের খুন করছেন। না, আপনার 111 ঘটনা কিন্তু তা না। হুম হুম। 111 কিন্তু বাংলাদেশের মোরাললেস নিরীহ মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে, বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়েছে, বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয়েছে। ওকে। এইগুলো যদি আপনি বিচার না করেন, আরেকটি কথা দেখেন, আপনারা যে বারবার বলার চেষ্টা করেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, আমরা আর কিভাবে প্রমাণ করতে পারি? সেই রবীন্দ্রনাথের যে ছোট গল্প ছিল জীবিত ও মৃত, হুম। সেই নায়িকা কাদম কাদম্বিনী, কাদম্বিনী, সে রাইট। তাকে শেষ পর্যন্ত মরে প্রমাণ করতে হয়েছিল যে সে আগে মরেনি, হুম। আগে সে শ্মশানঘাট থেকে ফিরে এসেছিল, ভূত বা কোনো প্রেত তার উপর মা- ভর করেছিল না হুম। যখন সে প্রকৃত মারা গেল। আমাদের এখন তো সেই কাদম্বিনীর মতো অবস্থা হয়েছে, আমরা কিভাবে আর প্রমাণ করব যে আমরা যে আপনার জুলাই সনদ বাস্তবায়নে আমরা সবচেয়ে বেশি কমিটেড? আমি আরেকটি দেখেন, আমি একটু আমি আপনি একটু আমি একটু আমি একটু আরেকটি আমি দেখেন, একটু আপনি কিসে বলবো বলবেন, হেলাল ভাই কিভাবে করবেন। আপনি সম্মানিত সংসদ আরেকটি সদস্য, আমি জাস্ট একটু বলি, আপনি এটা জাস্ট করবেন, এটা খালি কইরা, মানে পুডিং এর টেস্ট হচ্ছে আপনি পুডিংটা মুখে দিলেই হবে, সদিচ্ছা দিয়ে কোনো হ্যাঁ, কাজ হয় না। আপনার দুইটা সদিচ্ছা দুইটা থাকলেও আপনি দুইটা 5 বছর সেশন এটা হয়েছে। করলেন না, আমার লাভ নাই। সংসদের দুইটা আপনি এটা সেশন করেন, হয়েছে। তাইলে এটা করা হবে। না, সংসদের দুইটা সেশন হয়েছে, জি জি। আপনার আরো তো সেশন হবে, ওকে। এবং এটা বাস্তবায়ন করবে বিএনপি। বিভিন্ন ভাবে সেটা প্রমাণ করেছে, সিগনেচার করেছি আগে, হ্যাঁ। ডেপুটি স্পিকারও দিয়েছে। এখন জি। বক্তব্য হলো, আপনি বললেন যে জাতীয় সংসদ, শহীদ মিনারে না, জাতীয় স্মৃতিসৌধে, হুম যে যে কথাটা বললেন, হুম হুম দেখেন আমার খুব বলতে ইচ্ছা করছে, হুম সেই আপনার দ্বিজেন্দ্রলাল রায়ের একটা বিখ্যাত নাটক ছিল, হুম সেই নাটকের নাম হলো চন্দ্রগুপ্ত। আপনারা জানেন হুম যে সেই নাটকে আহ, সেকেন্দার শাহ সাচ্ছিল, মানে আলেকজান্ডারের হুম ভূমিকায় পাঠ করছিল সেকেন্দার শাহ। সে তার সেনাপতি সেলুকাসকে বলছে, আপনার যে কি সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আমার এখন তাই মনে হয় যে জামাত ইসলামী বাংলাদেশ, তারাও স্বাধীনতা দিবসের আপনার র্যালি করে, তারাও স্বাধীনতা দিবসের আলোচনা করে। তা আমার সেই আলেকজান্ডারের, সে সেকেন্দার শাহর কথা মনে পড়ে না, যে কিন্তু আহ, কিন্তু কিন্তু হেলাল ভাই, আমি আপনার এই বক্তব্যের ওরাও সাংঘাতিক, এখন আমি এই বক্তব্যের সাংঘাতিক প্রতিবাদ জানায় রাখলাম, কারণ আমি এরকম একটা বাংলাদেশ দেখতে চাই, সেই যেই বাংলাদেশের মধ্যে জামায়াতে ইসলামী আসলে সবচেয়ে সুন্দর করে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি এগুলো অর্পণ করবে। ওই আপনি তাহলে ওই যে সেই সেকেন্দার শাহ ভূমিকা অবতীর্ণ না হয়েছেন। না 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 না, কারণ আমি চাই যে আমি 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 তো এই এই দেশ, ডিভিশনটা, আমি তো এই দেখেন ডিভিশন আজীবন বজায় থাকুক এটা চাই না। আমি বুঝলাম না কি বললেন। আমি তো এই ডিভিশন আজীবন বজায় থাকুক এটা চাই না। আমি তো চাই, মানে আপনি কি এইটাতে খুশি হইতেন? আপনি কি এইটাতে, হেলাল ভাই, হেলাল ভাই, আপনি কি এইটাতে খুশি আপনি হইতেন তো চাই না জামাতে ইসলামী যদি এখন মুক্তিযুদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ বলে পাকিস্তানের গিয়ে ফুল দিয়ে আসতো? না না না, আপনি আপনি দেখেন, আমি বলছি যে
আপনি স্মৃতিসৌধে নাহিদ ইসলামের দাঁড়ানোর অবস্থানকে নিয়ে আলোচনা করছেন, তাই জি না? জি। জামাতের ইসলামের নেতারা কেন সামনে, হুম নাহিদ ইসলাম কেন পিছনে, তাই না? হুম হুম তা আমি সেই কথার সমর্থন ধরে বলছি হুম। যে আমাদেরও এখন বলতে ইচ্ছে লাগে যে জামাতে ইসলামও আপনার স্বাধীনতা যুদ্ধের জন্য র্যালি বের করে, তারপরে আলোচনা ওইটা তো সভা করে। ভালো, ওইটা তো সুতরাং ভালো, আমি সুতরাং সেইটাই সুতরাং বলতেছিলাম যে ওইটা ভালো। জামায়াতে ইসলামী ওটা মুক্তিযুদ্ধকে এই ধারণ করলে এটা আরো বাংলাদেশের ভালো। মানুষ, প্রকৃতি, সংস্কৃতি যে কত বিচিত্র সেটা দেখলাম যে জামাত ইসলামও আপনার স্বাধীনতা দিবসের আলোচনা করে, র্যালি করে। এটা বিচিত্র এই জিনিসটা, হেলাল ভাই, বিচিত্র। সেইটা আমি বললাম জামাতে ইসলামী যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সেটা আমার চোখে ভালো। যেমন আমার চোখে ভালো ছিল বিএনপি যখন জামাতে ইসলামীকে গাড়িতে পতাকা দেয়, ওটা ভালো। কারণ হচ্ছে যে এই যে আপনি এক আলোচনা থেকে আর এক আলোচনা চলে গেলেন, গাড়িতে পতাকা দেওয়াটা বিএনপির আগে আরো অনেক দল দিয়েছে, এটা একটা আলোচনা। জামাত এটা ইসলামের আপনি কোনো নেতাকে দেয় নাই মনে হয়। যে আপনার জামালপুরের যে না না, সেইটা তো হচ্ছে যে কে স্বাধীনতা বিরোধী, নুরুল জামাতে ইসলাম, ইসলামী কি তো আর তাকে দেয় নাই। জামাতে ইসলামী কি তো আর দেয় নাই। 96 সালে প্রথম এই জামাত ঘটনা ইসলামীর ঘটে। নেতাকে, জামাত ইসলামীর নেতাকে। আর ওই যে জামালপুরের নুরুল ইসলাম, না না, এখন যাই হোক, জামালপুরে। পিছনের আলোচনা আচ্ছা বাদ দিয়ে আচ্ছা, সেগুলি নিয়ে আমি আলোচনা না করি, কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা আপনি এখন সমসাময়িক ছিলাম। হেলাল ভাই, বিশ্ববিদ্যালয়ে আমরা না, তাহলে সমসাময়িক কি ছিলাম। আপনি আপনার আপনি বলবেন আপনার জামায়াত বিরোধী যারা অবস্থান। রাজাকার ছিল তারা যদি বলে যে আমি মুক্তিযোদ্ধা হয়ে গেলাম, মুক্তিযোদ্ধা সাপোর্টার, তাই মুক্তিযুদ্ধ করলাম। আজকে 24-এর গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট ছিল, যারা আপনার মাফিয়া ছিল, তারা যদি বলে যে আমরাও 24-এর গণ অভ্যুত্থানের নায়ক, সৈনিক, এটাকে আপনি মানবেন? আমরা কেউ মানবো? না, বিষয়টা তো এরকম। সৈনিক মানবো আমাকে না, কি কিন্তু বলবো? তারা যদি বলে, সে ফেসিস্টরা যদি বলে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট আমরা ধারণ করি, আমরা কি তাদেরকে নিব না? ওদেরকে সারা না, জীবনে আমরা এন্ট্রি করে রাখবো? না, আমি বলছি যারা আপনার এই 24-এ আমাদের এই জেনোসাইডের সাথে জড়িত, তাদের তো আপনার রিপেন্টেশন, তারপরে ক্ষমা প্রার্থনা, এইগুলো একটা বিষয় আছে, সেইটা ভালো তাই কথা, না? কিন্তু সেই রিপেন্টেশনেরই Repentation, একটা রূপ তো ক্ষমা এখন প্রার্থনা। স্মৃতিসৌধে গিয়া ফুল দিতেছে। রিপেন্টেশন না থাকলে তো পাকিস্তানিকে ফুল দিত। না না না, আমি সেটাই বলছি যে কি আমাদের মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতি দেখে আমার তাই বলতে ইচ্ছে লাগে, বিচিত্র এই দেশ। না ঠিক জামাত আছে। ইসলাম আপনার এই স্বাধীনতা যুদ্ধের আলোচনা করে, র্যালি বের করে। এটাই আমা- বাংলাদেশের প্রকৃতি থেকে। তাই আলেকজান্ডার আমার এই কাছে তো, কথা আমার কাছে তো হেলাল ভাই, এইটা এইটা আমার, আমাদের সবার জন্য একটা বিজয় মনে হয়। জামাতে ইসলামী যত বেশি স্বাধীনতার কথা বলবে তত আমার কাছে এটা বিজয় মনে হয়। যেমন তাহলে বিএনপি, আপনি যেমন বিএনপি যদি বেশি বেশি স্বাধীনতার কথা বলে আমার ভালো লাগে, তো জামাত ইসলামীর না না, এগেইনস্টে কথা বলে আমার ভালো লাগে বিএনপির জন্ম স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। না। বিএনপির জন্ম স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, এইটা ঠিক, 1970 এইটা ঠিক। আহ, কিন্তু বিএনপির দল হিসাবে পরিণতিটাও অনেকটাই জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে পথ চলাতেই। সেইটা জামায়াতে ইসলামীর যিনি আমির ছিলেন জনাব মতিউর রহমান নিজামী 1992 সালে ভোরের কাগজে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। হেলাল ভাই, এটা আমরা জানেন, আমরা ইউনিভার্সিটি এগুলি নিয়ে অনেক আলোচনা করছি। আমরা আসতেছি আপনার কাছে, আমি একটু জনাব আব্দুল আল আমিনের কাছে একটু যাইতে চাই। জনাব আব্দুল আল আমিন, এনসিপি যখন জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করলো, তখন আপনাদের দলের সামনের সারি গুরুত্বপূর্ণ কয়েকজন নারী নেত্রী দল ছেড়েছিলেন, যেই মানে আপনি জানেন যে সেটা। এখন প্রতি সপ্তাহে খবর প্রকাশিত হয় বিভিন্ন জেলায় এনসিপি নেতাদের পদত্যাগের, আপনি জানেন সেটা। এনসিপিতে যোগদানের খবর আমরা তেমন একটা দেখি না। কে কেন এনসিপি ছাড়ছে এটা নিয়ে আপনাদের কোনো তদন্ত বা আত্মবিশ্লেষণ আছে কিনা? নির্বাচনের পরেও যেহেতু জামাত এনসিপি জোট বহাল আছে, সেইটা আপনাদের জন্য ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেইটা, নাকি মানে আপনারা একটা একটা নির্বাচনী জোটের কথা বলতেছিলেন, সেটা একটা আদর্শিক জোটের জায়গায় আছে কিনা? যেমন আমি যে প্রশ্ন করে আপনাদের খুব বিরাগ ভাজন হয়েছিলাম, একজন আপনাদের একজন নেতা আমাকে এরকম বলছেন, আমি আব্দুল আমিন এরকম বলেন যে সেই নেতা এরকম বলছেন, খালেদ মহিউদ্দিন উনি কোনো সাংবাদিকই তো না, উনি হচ্ছেন একজন গলাবাজ। তো সেই প্রশ্নটা কি ছিল? সেই প্রশ্নটা গত বছর এমন সময় ছিল যে মানে রমজান মাসে কোনো খাবার হোটেল রেস্তোরাঁ দিনের বেলায় খোলা রাখার পক্ষে আসলে জামাত ইসলামী না, এনসিপির অবস্থানটা আসলে কি হবে? নারীরা সরকার প্রধান হতে পারবে না, এটা জামাতের অবস্থান। আপনারা এইসব বিষয়ে আসলে আলাদা কিনা? কাছাকাছি প্রশ্ন ছিল, আমি সরাসরি প্রশ্ন করছিলাম যে আপনারা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে একটা লোকে কান ধরে উঠবোস করাবেন কিনা, তার কারণ সেই সময় সেটা খবর ছিল। সেই নেতা আমাকে পরে বলেছেন যে আমি কোনো সাংবাদিকই না, মানে গলাবাজ একজন।
যাই হোক, জনাব আব্দুল্লাহ আমিন, আমি আপনাকে একটু এই বিষয়ে একটু মন্তব্য করতে বলি যে আপনাদের যোগদানের খবর, সাংগঠনিকভাবে দল গোছানোর খবর, বড় একটা রাজনৈতিক জোটে আপনারা এখন আছেন, সেইটা আপনাদের রাজনীতির জন্য ভালো হয়েছে খারাপ হয়েছে কোনটা, সেটা যদি একটু বলতেন জনাব আব্দুল্লাহ আমিন। আচ্ছা, আমি একটু জানাই রাখি সেটা। হ্যাঁ। আমার মনে হয় যে আপনি খেয়াল করেন নাই হয়তোবা, গতকালকেও সিরাজগঞ্জে প্রায় শতাধিক মানুষ, সাবেক বিএনপির লোকজন আমাদের এখানে যোগদান করেছে। কংগ্রেচুলেশন। এবং জি জি, আমরা সরি, এটা আমরা আমার চোখে আমরা লেগেছে। হ্যাঁ, আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখবেন, এবং এটা খেয়াল তো করিনি। কমন। আমার নারায়ণগঞ্জে ইলেকশনের পরে আমাদের এই যে কমিটিগুলো রিসাফল হচ্ছে, যোগদানের ঘটনা ঘটতেছে সারা দেশে। আমি কালকে রাত্রে আমি ঢাকায় আসছি, আমি সাংগঠনিক সফরে ছিলাম, ব্যক্তিগত সফর প্লাস সাংগঠনিক সফর, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাটে। তো এই অঞ্চলে আমি ঘুরে আসছি। তো পুরো প্রক্রিয়ার মধ্যেই আমরা আছি। হয়তোবা এনসিপি আপনি যখন বিএনপির সাথে তুলনা করেন, 40 বছরের দল, তো এনসিপি 1.5 বছরের বা 1 বছরের একটা দল, তার গুছায় উঠতে সময় লাগতেছে, এটা এক জিনিস। এবং এনসিপি এখন সংগঠনে ফোকাস করতেছে। তো ইনশাল্লাহ আমরা, মানে আপনারা এটার পজিটিভ নিউজ তো পাবেনই। আর যেটা বলতেছিলেন সেটা আমরা বলি নাই যে এটা আদর্শিক জোট, আমরা বলেছি নির্বাচনী জোট। এবং এই নির্বাচনী জোট কন্টিনিউ করতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন নির্বাচনটা করছি আমাদের উদ্দেশ্য ছিল দুইটা, একটা হচ্ছে নির্বাচন, মানে সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে ওই যে সংস্কার বাস্তবায়ন। কিন্তু আমরা এখন পর্যন্ত, আমি কিন্তু আবারও ওই একই আলোচনায় বারবার যাইতে হচ্ছে। কেন? কারণ হচ্ছে আমি বলতেছি মুখে যে করব, কিন্তু আসলে আমার 1 মাস ছিল বাইন্ডিং, এর 1 মাসের মধ্যে আমি মানে সংবিধান সংস্কার পরিষদ করি নাই, তাহলে আমি করব বলে লাভ কি? তো এই জায়গা থেকে আমরা দেখছি যে আমাদের উদ্দেশ্যটা, ইলেকশনের উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জোটটা প্রলম্বিত হচ্ছে। কিন্তু এখানে জামাতের রাজনীতি করবে, তাদের রাজনৈতিক ব্যাগেজ সহ তারা রাজনীতি করবে। আমরা আমাদের এনসিপির রাজনীতি আমরা করব, আমরা করতেছি, আমরা আমাদের সাংগঠনিক রাজনীতি, আমরা আমাদের রাজনৈতিক, আমাদের যেই ধরনের পলিটিক্স আমরা করতেছি। তো ওটা হচ্ছে পলিটিক্স, আমাদের নিজেদের দলীয় পলিটিক্স আমরা করতেছি। নির্বাচনী জোট, সেই নির্বাচনী জোট আমরা এখনো দেখছি যে এখনো ওই যে ভাই বলতেছেন মাত্র 2টা সেশন হয়েছে, কিন্তু 2টা সেশন ইস্যু না, ইস্যু ছিল বাইন্ডিং ছিল 1 মাসের। তো 1 মাসের বাইন্ডিংসটা মানেন নাই। তো আমরা বারবার দেখতেছি যে আসলে এই ধরনের জনগণের রায়ে অশ্রদ্ধা করলে আমাদের তো আসলে ঐক্যবদ্ধভাবে, যারা আমরা জনগণের রায়কে শ্রদ্ধা করতে চাই, আমাদের তো ফিল্ডে থাকতে হবে। তো এই জন্য আমরা জোটটা প্রলম্বিত তো অবশ্যই হইতে পারে, নির্বাচনী জোটটাও প্রলম্বিত হতে আচ্ছা, পারে, এই জায়গা রাজনৈতিক থেকে প্রয়োজন। এই জায়গাতে একটা প্রশ্ন আসলে, টক শোতে ঠিক আসলে জামায়াতের নেতা, আমি এরকম বলবো না, জামায়াতের একজন সমর্থক এরকম বলতেছেন যে জামায়ের সঙ্গে ছিল বলে 1-2টা আসন পাইছে বা 5-6টা আসন পাইছে, জামার সঙ্গে না থাকলে এটা পাইতই না। আপনাদের একজন লিডার গিয়ে আবার এটা বলতেছেন যে আসলে জামায়াত যে কয়টা আসন পাইছে সেইটা হলো এনসিপির কিছু ডিটারমিনিং ভোট আছে, যে সেটা প্রতি আসনে 10,000 হোক 8,000 হোক, সেই 10,000, 12,000, 8,000 ভোটের জন্যই আসলে জামাত এটা। আপনাদের দলের অভ্যন্তরে কি এটা নিয়ে আলোচনা হইতেছে? আপনারা কি আসলে জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে আপনারা লাভ করলেন, নাকি জামায়াতের সাথে যুক্ত না হলে এটা আপনাদের জন্য ভালো ছিল? কেন আমি প্রশ্নটা সরাসরি করি, অনেকে বলতে, মানে আমার কাছে যে রিপোর্ট, সেই রিপোর্ট হচ্ছে জামায়াতের সঙ্গে যদি আপনারা নাও থাকতেন, আপনি, হাসনাত আব্দুল্লাহ, জনাব আতিক মুজাহিদ, তারা পাশ করে বেরিয়ে আসতেন, আপনারা যেভাবেই আসতেন তারা। এই হাসনাত আব্দুল্লাহ, আতিক মুজাহিদ, আপনি, হ্যাঁ, এই 3 জনের ব্যাপারটা আমিও দেখতেছিলাম যে সবাই এটা বলতেছেন, কিন্তু জনাব নাহিদ ইসলাম, জনাব আক্তার, আপনাদের আরেকজন, হান্নান মাসুদ, সরি, আপনি, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ, আতিক মুজাহিদ, এই 4 জন আপনারা পাশ করে আসতেন একা থাকলেও। কিন্তু বাকি 2 জনের পক্ষে, এবং ওই বাকি 2 জনের জন্য আপনাদের এটা নিতে হলে, আমি দলের এগেইনস্টে কোনো কিছু আমরা বলতেছি না, আমি সোজাসুজি বলতেছি যে এটাতে আপনাদের লাভ হইলো কি লস হইলো আসলে, মানে জামাতের সঙ্গে যাওয়াটা? রাজনীতিতে লাভ লস তো একটা মানে নৈবিত্তিক ব্যাপার আর কি। তো এটা তো মানে ইলেকশনের 1.5 মাসের মধ্যে, আমি জোট গঠনের 2 মাসের মধ্যে আমি বলতে পারতেছি না যে লাভ বা লস। রাজনীতিতে লাভ লস একটা দীর্ঘমেয়াদী অ্যাসেসমেন্টের ব্যাপার। কিন্তু এটা নিয়ে তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে দলের মধ্যেও ভিন্নমত আছে, যে আমরা কেন গেলাম বা যাইতে পারি কিনা বা না যাওয়া উচিত ছিল না, ভিন্নমত আছে, পাবলিক পারসেপশনও ভিন্নমত আছে। তো রাজনীতিতে এই যে হেলাল ভাইদের যখন জোট ছিল 20 বছর, আপনারাও বলছেন, সিভিল সোসাইটি বলছে যে এই জোটটা বিএনপির প্রলম্বিত করা উচিত হচ্ছে না। তো নানান ধরনের ভিন্ন দ্বিমত থাকতেছে। কিন্তু আমরা মনে করছি যে ইলেকশনের সময় ওই সময়ের সিচুয়েশনে আমাদের একটা বৃহত্তর অ্যালায়েন্স করা দরকার ছিল, এবং ওইটা বেসিক্যালি এই বৃহত্তর অ্যালায়েন্সের
সাথেই আমরা গিয়েছি। ওইটা হচ্ছে আমাদের ফোকাস ছিল। তো ওই জায়গা থেকে তো আমরা ইলেকশনে অংশগ্রহণ করছি। আর কারা জিততাম না, এখন এই ব্যাপারগুলো তো হয়ে গেছে হচ্ছে কি বলা যায়, যে এই কোশ্চেন গুলো আমরা পার আচ্ছা, হয়ে আসছি, এখন আর এই absolutely, কোশ্চেন গুলো ডিল করার absolutely, পজিশন নাই। absolutely। আচ্ছা, আমরা এবার যেহেতু আমরা অনেক বড় বড় আলোচনায় গেছি, আমরা একই একটু ছোট ছোট আলোচনায় আসি। হেলাল ভাই, আমি এই প্রশ্নটা আপনাকে করতেছি, কিন্তু এটা জনাব আব্দুল্লাহ আল আমিনেরও আসলে এটা আমরা করতে চাই। আমি একটু আমিন থেকেই প্রশ্নটা করে আপনার কাছ থেকে আসি, আমিনের কাছ থেকে একটা শর্ট অ্যান্সার নিয়ে আপনার কাছ থেকে একটা শর্ট অ্যান্সার নিতে চাই। আমরা আমরা আমিনরে আগে জিজ্ঞেস করি, আপনার অনুমতি নিচ্ছি সেজন্য, যদি অনুমতি দেন। অবশ্যই আচ্ছা, অবশ্যই। আচ্ছা, আমিন জানতে চাই যে আমিন, 7ই মার্চের ভাষণ, মানে 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে এবার গ্রেপ্তারের ঘটনা ঘটছে। 7ই মার্চ ভাষণের ক্ষেত্রে বাজানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে ডাকসুর একাধিক নেতা। এই ভাষণের পক্ষে ফেসবুকে পোস্ট দেয় একজনকে মারতে মারতে শাহবাগ থানার সামনে ফেলে রাখা হয়েছে। অনেকে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ কেউ এতে জড়িত ছিল। আবার 23শে মার্চ পাকিস্তানের দিবসের পক্ষে অনেক সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। অনেকে আবার একটা অংশ বলছেন মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে সন্ত্রাসী। আমি না এনসিপির একটা মানে প্রপার অবস্থানের মধ্যে থেকে দেখি নাই। আপনি কি একটু বলবেন যে এটা নিয়ে আসলে মানে এটা হওয়া উচিত হয়েছে কিনা? এখনো একজন ওই ঘটনার রেশ ধরে কারাগারে আছেন, এইটা আপনারা আসলে আপনাদের অবস্থানটা কি, এটা আপনি একটু বলবেন কিনা? পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে এই প্রশ্নটার হলো বড়টা, হেলাল ভাইরা আসলে জবাব দিতে হবে। এইটা হইল 25শে মার্চ স্মরণে একটা ব্ল্যাক আউট কর্মসূচি নিয়েছিল সরকার, পরে আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাতিল করছে। অনেকেই বলে থাকেন যে এটা বাতিল করছে কারণ বিরোধী দলের নেতারা বা আপনারা এটা বেশি করে চান নাই, আব্দুল আল মামুন, মানে এনসিপি, জামায়াত, হোয়াটএভার। এইটা এই দুইটা নিয়ে যদি একটু বলেন, আমরা এই দুইটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আব্দুল আল আমি মামুন, আমি হ্যাঁ, আগে বলি। জি এখন বলেন। মনে করেন যে আপনি যদি ব্ল্যাক আউট চাইছেন, কিন্তু বিরোধী দল চাই নাই দেখে আমি করি নাই, কিন্তু আমরা অনেক কিছু চাইতেছি, আপনি করতেছেন, এইরকম বক্তব্য দিয়ে Right. দিতেছেন। এগুলো আসলে মানে না, আমি এগুলো আপনার হচ্ছে সাথে আপনি একমত। একটা কাজ করেন নাই। হ্যাঁ, আপনি একটা কাজ করেন নাই, এখন আপনি বিরোধী দলের উপরে চাপাই দিলেন। হ্যাঁ। এনসিপি কখনোই বলে নাই যে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না, 71কে ধারণ করি না, বাংলাদেশের গণ আন্দোলনকে ধারণ করি না। এই কোশ্চেনে এনসিপি সবসময় স্ট্রং পজিশনে আছে। এবং আপনি যেটা বলছেন যে এই যে বিভিন্ন জায়গায় প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন নিয়ে বা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে নানান ধরনের এক ধরনের হেট ক্যাম্পেইন, আমরা বারবার বলেছি যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন, আজাদির সংগ্রাম, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণ অভ্যুত্থান, 90-এর গণ আন্দোলন, সবগুলো পজিটিভ, যেগুলো হচ্ছে দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন, এগুলোকে আমরা ধারণ করি। তো এগুলোকে যদি কেউ কোশ্চেন তুলে, তারা তো আসলে মানে এক ধরনের মানে রাজনৈতিক মূর্খতা আমি বলবো, বা এক ধরনের দৈন্যতা তো আমি বলবোই। তো এর সাথে এনসিপির কোনো সংযুক্তি নেই। 7ই মার্চের ভাষণ বলবো, 7ই মার্চের ভাষণ একটা ঐতিহাসিক ঘটনা আমাদের দেশের জন্য। তো এখানে মুজিব বাংলাদেশে পরবর্তীতে ফ্যাসিস্ট শাসক হিসেবে মুজিব আবির্ভূত হয়েছেন, শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট শাসক হিসেবে আবির্ভূত হয়েছেন। এই জন্য তাকে নিয়ে এক ধরনের মানে নেগেটিভিটি বাংলাদেশে আছে, এটা এক। কিন্তু 7ই মার্চ একটা সিগনিফিকেন্ট ঘটনা বাংলাদেশের জন্য। এই দিন আমাদের এখানে মানে কি বলা যায়, মানে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সমর্থনে। তো এটা আমাদের দেশের একটা ঐতিহাসিক ঘটনা, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। আমাদের কোশ্চেন কি, কোশ্চেনটা হচ্ছে এই 7ই মার্চ, এই পুরো মুক্তিযুদ্ধের চেতনা বইলা বারবার বাংলাদেশের মানুষকে বঞ্চিত এবং জুলুম করা হয়েছে। আমাদের কোশ্চেনটা ওইটার বিরুদ্ধে। 7ই মার্চ নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। আরেকটা ব্যাপার যেটা বললেন, স্পেসিফিক ঘটনা, এনসিপি দল হিসেবে এনসিপি ওখানে যুক্ত ছিল না, এটা হচ্ছে মানে স্বতঃস্ফূর্ত কিছু ছেলেপেলে, ওখানে ছাত্র দলের লোকজন গেছে। এবং হচ্ছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন এখন আর এনসিপির সাথে কানেক্টেড প্ল্যাটফর্ম না, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, তারা গেছে। এখানে ইস্যুটা কি হয়েছে আমরা দেখেছি, 7ই মার্চের ভাষণের বক্তব্য দিয়ে ছাত্রলীগের লোকজন ফিল্ডে আসতেছে, শাহবাগ, চানখারপুল, এই জায়গায় আসতেছে। তো এটা তো খুবই স্বাভাবিক, যারা আমরা গণ অভ্যুত্থান মানে ফিল্ডে ছিলাম, এটা হেলাল ভাইদের গণ অভ্যুত্থান তো এনসিপির একার না, বিএনপি গণ অভ্যুত্থানে ছিল, বাংলাদেশের ক্রিয়াশীল এখন যত রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম, আমরা ছাত্রলীগের বা আওয়ামী লীগের যেই জুলুম আমরা দেখেছি, আমরা এখন আবার তাদের কোনো ব্যানারে কোনো একটা মানে ওই যে আগে যুদ্ধের সময় আছে না, যে নারী শিশুদের সামনে রেখা আমি সামনে আসলাম, আমি রাস্তায় নামলাম, এইরকম একটা
যে যদি না, ঢাল কিন্তু বানায় কিন্তু কিন্তু না 7ই না, মার্চে আমিন ভাষণকে আমি ঢাল আমিন, বানায় আপনি যদি জানেন ছাত্রলীগের যে লোকজন আমিন, একটু আপনি শেষ করে ফেলি, জি শেষ করে একটু ফেলেন, শেষ করে শেষ ফেলি। করে ফেলেন, জি। 7ই মার্চের ভাষণকে ঢাল বানায় যদি আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন ফিল্ডে আসার চেষ্টা করে, ছাত্র জনতা যদি স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিহত করে, এখানে আমার কিছু বলার নাই আসলে। ওকে, আমিন, আমি একটা কথা আমি শুধু আপনাকে বলি যে আপনি কিন্তু খুব চমৎকারভাবে বলছেন যে পরবর্তীকালে কে কার কি অবস্থান ছিল সেইটা তো হচ্ছে ইতিহাস বিচার করবে বা সাধারণ জনগণও বিচার করতে পারে, কিন্তু প্রতিটা ইতিহাসের প্রতিটা অধ্যায় গুরুত্বপূর্ণ। যেমন 7ই মার্চের অধ্যায়টাও গুরুত্বপূর্ণ, 7ই মার্চ নিয়ে এনসিপির বা কোনো রকম কোনো অবস্থান নাই। এখন ঘটনা হচ্ছে আপনি বলতেছেন যে যারা ছাত্রলীগের এরা যখন ঢাল বানায় আসে তখন তো সেটা প্রতিরোধ করা হবেই, কিন্তু আমরা যেটা দেখতে পাইতেছি সেইটা হইল সর্দার নাদিম, যাকে আসলে আহ, বা যিনি আমি 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 এর কথা বলি, এই যে তাসনিম আফরোজ ইমি, তাসনিম আফরোজ ইমি তো আর ছাত্রলীগ করেন নাই। উনি 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 তাকে 7ই মার্চের এই ভাষণের ব্যাপারে তার অবস্থানের কারণে তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার কইরা কারাগারে পাঠানো হয়েছে। আপনার কাছে কি মনে হয়? আমি প্রশ্নটা আরেকটু সরলভাবে করি, আরেকটু সরলভাবে করি। আমি শেখ হাসিনা যে 16 বছর ক্ষমতায় ছিল, সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে তার ক্ষমতায়, আমার সাংবাদিকতার জায়গা থেকে আমি প্রায় প্রতিটা ক্ষেত্রে তার কার্যক্রমের কোশ্চেন করছি, প্রায় প্রতিটা ক্ষেত্রে। এখন আমি যদি 7ই মার্চের ভাষণ এবং 2018 সালে উনি এই ইলেকশন করার পরে আমি বাংলাদেশেই থাকি নাই, আমাকে প্রবাসে চলে যেতে হয়েছিল আমার ইচ্ছার বিরুদ্ধে, মানে আমার খুব মজা থেকে না, এই 7ই মার্চের ভাষণটা যদি আমি বাজাইতে চাই আমাকে কি গ্রেফতার করা হবে? বা আমি কিভাবে বাজাবো এটা? আপনি আমাকে কিভাবে বুঝবেন যে আমি এখন আওয়ামী লীগের লোক না? হাউ ডু আই ডু দ্যাট? আচ্ছা, এটা আমি বলে ফেলি, এটা হচ্ছে মানে এটা গ্রেফতার করা হবে কি হবে না, এটা তো হেলাল ভালো বলতে পারবে যে আপনি এই পজিশনের কারণে গ্রেফতার করা হবে কি হবে না, বা আপনি একজনকে অ্যারেস্ট করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আপনি দিলেন কেন, এটাও ভাই, এই যে ক্যামেরাটা চেঞ্জ হয়ে গেছে, এটাও হেলাল ভাই খুব ভালোভাবে বলতে পারবে। কিন্তু এখানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, ইমি আপার সাথে আমরা একসাথে নাগরিক কমিটি করেছি, ইমি আপার সাথে আমরা কোটা বিরোধী আন্দোলনের সময় আমরা ছিলাম, এরপরে উনি শামসুন্নাহার হলের ভিপিও হয়েছিলেন। তো ইমি আপাকে আমার মনে হয়েছে যে যথেষ্ট সহজ সরল মানুষ এবং হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, কিন্তু মানে 5 আগস্টের পরেও আমরা একসাথে নাগরিক কমিটি করেছি, কিন্তু লাস্ট কিছুদিনের ওনার অ্যাক্টিভিটিসে আমার মনে হয়েছে যে উনি কিছুটা বিভ্রান্ত আছেন। তো আমি ব্যক্তিগত মন্তব্য করতে চাই না। তো কিন্তু মানে যেটা দেখা গেছে যে আসলে আওয়ামী লীগের যারা, ছাত্রলীগের যারা রাস্তায় আসতেছেন 7ই মার্চের ভাষণকে ঢাল বানায়, ইমি আপা তাদের সেভ করতে আসতেছেন। তো এটা হওয়া উচিত ছিল না। তো ছাত্রলীগের লোকজন আসলে একটা নিষিদ্ধ সংগঠন, তার ব্যাপারে স্টেপ নেওয়া হবেই। তো ওইটা এক জিনিস, কিন্তু ইমি আপাকে তার সাথে ট্যাগ করা হচ্ছে। ইমি আপা তো আর ছাত্রলীগ করেন নাই, ইমি আপা আমাদের মুভমেন্টের মানে একটা পার্ট। ইমি আপা বলতেছি, বয়সে আমার জুনিয়র হইলো, কিন্তু মানে ওই সম্মানের জায়গায় আমি আপাই বলি। ওনার সাথে আমার রিলেশন, পার্সোনাল রিলেশন তো ভালোই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে উনি তো গণ অভ্যুত্থানকে ধারণ করেন, উনি হয়তোবা 7ই মার্চের ভাষণের জন্য একটা ফ্রেশ মাইন্ড থেকেই উনি হয়তোবা গেছেন, কিন্তু পুরো ঘটনাটা ছিল হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্ট, ওই অর্থে ক্রিমিনাল অ্যাক্ট যে কিছু ক্রিমিনাল ওখানে জড়ো হয়েছে 7ই মার্চের ভাষণকে আপনার ঢাল বানায়। তো স্বাভাবিকভাবে ওখানে প্রশাসন স্টেপ নিছে, বা হচ্ছে ছাত্র জনতা এক ধরনের ইয়ে করছে। আমি হেলাল ভাই এখন আমাকে বকাই শুরু করবে, হেলাল ভাইয়ের কাছে আমি যাবো, খালি আমি একটু কথাটা বলি। জিনিসটা হইল, আমি কিন্তু দেখছি 7ই মার্চের ভাষণের স্লোগান উদ্ধৃত করে করে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে আমরা একাত্ম হইতে দেখছি সবাইকে, আর দাবায় রাখতে পারবা না। আমরা সবচেয়ে বেশি ফিউরিয়াস হইতে দেখছি যখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করা হয়েছে, তখন আমরা কিন্তু দেখছি এই পদ্মা মেঘনা, এই যমুনা, আমরা স্বাধীনতার স্লোগানকে সবচেয়ে বেশি আপত্তি করতে দেখছি। কিন্তু চেতনার ব্যবসা, মানে আমার কিন্তু একটা আশা ছিল আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করবে এই নতুন যুগের নতুন আন্দোলনকারীরা, কিন্তু আমি কিন্তু উল্টা জিনিস দেখছি। হেলাল ভাই আমার সাথে পরে দিয়ে হেলাল ভাই এটা যুক্ত করেন, আমি কিন্তু এটা নতুন জিনিস দেখছি। যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো, সেজন্য মুক্তিযুদ্ধটাই খারাপ হয়ে গেল হচ্ছে নতুন প্রজন্মের। না, এটা কিন্তু আমি ভাই আমি একটু বলে ফেলি, এটা কিন্তু আমি
সরাসরি আপনাদের বলছি যে এনসিপি ওই পজিশনে নাই। এনসিপি অবশ্যই মুক্তিযোদ্ধাকে ধারণ করে, মুক্তিযোদ্ধাদের সম্মান করে এবং পুরো এই মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক উত্তরণের গণ আন্দোলনকে ধারণ করে। থ্যাংক ইউ সো মাচ জনাব আব্দুল আল মামিন। আমি একটু হেলাল ভাইয়ের কাছে, হেলাল ভাই প্রশ্ন করে সময় নষ্ট করতেছি না, আপনি একটু যদি আলোচনায় অংশ নেন। হেলাল ভাই, হেলাল ভাই আবারও শুনতে পাচ্ছি না আপনাকে। যে এখন শুনতে পাচ্ছেন? জি জি, মনে হয় পরিষ্কার পরিষ্কার। আপনাদের আলোচনা আমি এতক্ষণ শুনলাম। মুক্তিযুদ্ধের চেতনা এটা ধারণ করে না এমন কোন লোক বাংলাদেশে এখন নেই, এক্সেপ্ট জামাত ইসলাম। এখন আসেন ৭ই মার্চের ভাষণ। ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক, মানে ইতিহাসে যে সমস্ত ঘটনা ঘটে সবই ঐতিহাসিক, কিন্তু আপনি যেভাবে ঐতিহাসিক বলে ৩ আলিফ টান দেন, সেই ঐতিহাসিক কিন্তু ৭ই মার্চের ভাষণ না। ৭ই মার্চের ভাষণ নিয়ে যদি আমরা তদন্ত করি, কাটাছেঁড়া করি, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে, থলের বেড়াল অনেক কিছু বেরিয়ে আসবে। ৭ই মার্চের ভাষণের ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এমন কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন না। ৭ই মার্চের ভাষণের শেষে জয় পাকিস্তান বলে কিন্তু বলা হয়েছিল। এই আলোচনায় আমি না যে আমি বলি, আপনার ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার আইন করেছিল যে আপনার শেষ বিচার না হওয়া পর্যন্ত এই মাফিয়াদের আওয়ামী লীগ দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং ছাত্রলীগের কার্যক্রম আগেই নিষিদ্ধ ছিল। এখন তারা যদি আপনার সেই কার্যক্রম করতে যায়, ৭ই মার্চের ভাষণকে ব্যবহার করছে। এখন আপনি ৭ই মার্চের ভাষণকে এমন একটা সিক্রেট পজিশন দিচ্ছেন, একটা ঐশ্বরিক পজিশন দিচ্ছেন যে ওটা বাজালে কোনো দোষ হবে না। আপনি মনে রাখবেন ৭ই মার্চের ভাষণ কিন্তু না না, আমি পরিষ্কার হতে চাচ্ছি, ৭ই মার্চের ভাষণ বাজালে দোষ হবে কিনা, আমি সেটা বলছি, দোষ হবে কিনা। ৭ই মার্চের ভাষণ কিন্তু বাংলাদেশের সম্পদ নাই, সম্পদ না, এটা আওয়ামী লীগের একান্ত মানে সম্পত্তি। আওয়ামী লীগের সম্পদ, বাংলাদেশের সম্পদ না এটা। বাংলাদেশের সম্পদ না, এটা মানে আওয়ামী লীগের একান্ত সম্পত্তি। সেটার জন্য তার যদি আপনি বিচার করেন বা দোষ দেন, সেটা আওয়ামী লীগকে তার উত্তর দিতে হবে। যে ৭ই মার্চের যে ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, আপনার জাস্ট মানে ওইটারও তো গুরুত্বও নাই। 49-48 সাল থেকে 71 পর্যন্ত মানে স্বাধীনতা যুদ্ধে অনেক ঘটনা ঘটেছে, সবই ঐতিহাসিক। ওকে, ইতিহাসে যা কিছু ঘটে না না, আমি সবই আমি আমি ঐতিহাসিক। বুঝতে পারছি হেলাল ভাই, ওইটারও তো গুরুত্বও নাই। মানে আপনি যেমন ৩ আলিফ টান দেওয়ার কথা বললেন, ওইটারও তো গুরুত্বও নাই আসলে। আমি সেটাই বলছি, ওইটাকে আপনি একটা সেক্রেট পজিশন দিচ্ছেন। না আমি কি পজিশন দিচ্ছি সেটা থাক, আপনি কি পজিশন ডিফাইন করতেছেন সেটা বলেন। আমার পজিশন আমি সেই পজিশনে বলছি যে কেন তাদেরকে গ্রেফতার করা হলো। কারণ ডক্টর ইউনূস সরকার নিয়ম আপনার আইন করেছে নির্বাহী আদেশে যে তাদের রাজনীতি নিষিদ্ধ, তারা রাজনীতি করতে পারবে না। এখন কিছু সংখ্যক ছাত্র আপনার এই ভাষণটা বাজিয়ে রাজনীতি করছে, সুতরাং আইনের আওতায় তারা দোষী। ওকে, এটা আইনের আওতায় দোষী, গ্রেফতার করবে। হেলাল ভাই, ৭ই মার্চের ভাষণ বাজানো রাজনীতি কিনা সেটা আপনি বলেন। আপনি বললাম তো এটা আওয়ামী লীগের সম্পত্তি, এটা আওয়ামী লীগের সম্পত্তি, পরিষ্কার, আমি একদম পরিষ্কার হইলাম, একদম পরিষ্কার। ৭ই মার্চের ভাষণ হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি, তাই তো? নিষিদ্ধ থাকে, তাহলে ৭ই মার্চের ভাষণ আপনি বাজাতে পারবেন না, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আপনি ৭ই মার্চের ভাষণ বাজান আর জাতীয় সঙ্গীত বাজান, আপনার কার্যক্রম নিষিদ্ধ। না না, ফ্যান্টাস্টিক। ৭ই মার্চ হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি, তাই তো? জাতীয় কোনো ব্যাপার না। জাতীয় সম্পদে তারা পরিণত করতে পারেনি, কারণ ৭ই মার্চের তারা পারে নাই বাদ দেন, আপনি তারা পারে নাই বাদ দেন। হেলাল ভাই, আপনি আমারে বলেন, আপনার ডেফিনিশন বলেন। ৭ই মার্চ হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি, জাতীয় কোনো ব্যাপার না, তাই তো? জাতীয় সম্পদে পরিণত হয়ে উঠতে পারেনি, কারণ সেখানে বলা হয়েছে কি যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আপনি আমাকে শুরু হয়ে গেল। আপনার বক্তব্য তো বলা হচ্ছে যে আপনার বক্তব্য তো হেলাল ভাই, আপনার বক্তব্য, হেলাল ভাই আপনার বক্তব্য, জাতীয় সম্পদ বলতে পারেন? হেলাল ভাই, আমি আমার বলতে পারার দরকার নাই, আপনি সংজ্ঞাটা বলেন। আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে, তো আমি তো মানতেছি, আমার কোনো অসুবিধা নাই। আপনি বলতেছেন ৭ই মার্চ আওয়ামী লীগের সম্পত্তি, এইটা জাতীয় কোনো সম্পদ না। যতবার ৭ই মার্চের ভাষণ বাজানো হবে, বোঝা হবে যে এটা আওয়ামী লীগের লোকজনই বাজাইতেছে বা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। এটা একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হলো যে যেহেতু নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং জাতীয় সংগঠন, তারা আপনার ৭ই মার্চের ভাষণ বাজাক আর জাতীয় সঙ্গীত বাজাক, তারা বাজাকের কথা তো আসতেছে না এখানে। আমি বাজাইলেও সেটা একটা মানে আওয়ামী লীগেরটাই বাজানো হবে, তাই তো? না, আপনি আওয়ামী লীগের যে আইকন, এই যে আওয়ামী লীগের যে আইকনগুলো, যে সমস্ত আইকনকে
আপনারা সামনে রেখে তারা জনগণের উপর জেনোসাইড চালিয়েছিল, যে সমস্ত আইকনকে সামনে নিয়ে তারা না, জনগণের উপরে আমি এটা মানবো না। আমি এটা এইসব মানবো না যে আইকনকে আওয়ামী লীগ ব্যবহার 7ই মার্চের ভাষণ বাজায় বাজায় 24-এর লোকজনের মারছে, আমি এরকম করেন। দেখি নাই। আপনি জার্মানি ছিলেন, আপনি বলেন হিটলারের কোনো বক্তব্য কি জার্মানি দেওয়া সম্ভব? হিটলারের অনেক বিখ্যাত কথা আছে, হিটলারের অনেক এখন বিখ্যাত কাজ এখন আছে, হিটলারের এখন শেখ হ্যাঁ, হাসিনা হিটলারের অনেক বিখ্যাত কাজ আছে। এখন 71 পূর্ববর্তী বা 71-এর সময়কালে শেখ মুজিবের বক্তব্য হিটলারের বক্তব্যের সাথে তুলনীয়। না, আমি বলছি যে যখন যিনি আমার ইতিহাসে কাছে আমি একটা সাজেশন দেই হেলাল ভাই। তখন ইতিহাসে আমার খলনায়ক সাজেশন হচ্ছে হয়েছে। হিটলার যাদেরকে যেই পদক দিছিল সেই পদক তারা বাদ দিছে। আপনি আপনার স্পিকারকে বলেন উনি জীবিত আছেন, আপনার দলে যে মরহুম শহীদ জিয়াউর রহমান আছেন তাকে বলেন যে তিনি বীর বিক্রম যে পদবী শেখ মুজিবুর রহমান দিছে ওটা ফালা দিতে। না, বীরুত্তম দুইটা কিন্তু একটা। হিটলার পদক দিছে ফিরে আপনার দিছে, সবাই ফিরে দিছে। না না, সেটা ফুয়েরার হিসেবে। আপনার জার্মান যখন রিপাবলিক হলো তখন কিন্তু না। জার্মান যখন যখন হিটলারের কাছ থেকে যারা পদক নিছে সবগুলি ফালা দিছে। জার্মানের খলনায়ক ছিল তখন সে ফুয়েরার হয়ে উঠছিল, অর্থাৎ জার্মানের সম্রাট হয়ে উঠছিল, তখন সেই পদকগুলো। আর আমাদের পদকগুলো হলো রাষ্ট্রীয় পদক। আপনি দুটো পদক এক করলে হবে না। ওটা হিটলার তার ওই যে আপনার যখন ফুয়েরার হয়ে উঠলো তখন তিনি মানুষকে খুশি আচ্ছা করার হেলাল ভাই, জন্য কথা কিছু আগায় আপনি জিতছেন, আপনি আমি পদকগুলো পরাজয় স্বীকার করে দেওয়া আপনার হয়েছে, কথা আগাই। রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে। আমার সুতরাং মনে হয় আপনি ঠিকই বলছেন যে সে যে সমস্ত এখন ফ্যাসিবাদী 7ই মার্চ হচ্ছে, 7ই মার্চের ভাষণ বাজাইলে আইকনগুলোকে তো সেটা। আপনি কখনো অন করতে পারবেন না। জি এই জি ফ্যাসিবাদী আইকনগুলোকে আপনি অন করতে পারবেন? ঠিক আছে, এই যে আমি পারবো কিনা সেটা অন্য প্রশ্ন, আপনি পারতেছেন না এটা আমি বুঝতেছি। কিন্তু আমি শেখ হাসিনার কার্যক্রমের জন্য শেখ মুজিবুর রহমানের 71-72-এর কার্যক্রম নিয়ে বা 71-72-এর পদক নেয়া তাকে ফেসিবাদ আমি তারে বলতে পারবো না। তিনি তো এগুলো সামনে আনছেন। শেখ হাসিনাই তো শেখ সেগুলি মুজিবের এই আনছে, সেগুলি উনি ব্যবহার করছে, সে ব্যবসা করছে, আমি সেই ব্যবসাটা করি না। আমার তো ওই ব্যবসা করার দরকার নেই, সেগুলি নিয়ে সে ব্যবসা করছে, আমি চাইছি এই ব্যবসা বন্ধ। হ্যাঁ, সেজন্য আপনার নেমেসিসটা, শাস্তিটা, পরিণতিটা এইরকমই হবে যে আপনি শেখ মুজিবের বিভিন্ন কীর্তিকলাপকে আপনি আপনি আইকন বানিয়ে জনগণের উপর আপনি একবার বলতেছেন যে শেখ মুজিবকে বা স্বাধীনতাকে আসলে কুক্ষিগত করতেছে আওয়ামী লীগ, আপনি এখন না সবাই মিলে এটা বলতেছে, তো আপনি কুক্ষিগত থেকে বাঁচান। আপনি কুক্ষিগত করার বদলে আপনি তারই গালি দিবেন যে হ্যাঁ মুক্তিযুদ্ধই খারাপ, স্বাধীনতাই খারাপ, 7ই মার্চই কিছু না, ওইটা তো ঠিক কথা। আমি তো আমার বক্তব্য কি আপনার তাই প্রমাণ হলো খালেদ ভাই? আপনি তো 7ই মার্চে বাতিল করে দিলেন। আমার কাছে 7ই মার্চ হচ্ছে, আমি সেক্রেটারি না, আমার কাছে 7ই মার্চ একটা ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে যতদিন পর্যন্ত থাকবে। আমরা অনেক হ্যাঁ এরকম ঘটনা ইয়াহিয়া মুজিব বৈঠক কি ঐতিহাসিক না? ইয়াহিয়া মুজিব 7ই মার্চের না, সবই ঐতিহাসিক, আপনি এটা ঠিক বলছেন, ইতিহাসের ঘটনা মাত্র ঐতিহাসিক, কিন্তু ইতিহাসে কোনটা ফুটনোট আর কোনটা ফুল স্টপ সেটাও তো আমাদের বুঝতে হবে। এইটা আপনার দৃষ্টিতে একরকম। ইতিহাস তো শুধুমাত্র ইভেন্টস না, কিছু সেন্টিমেন্টও থাকে। ইতিহাস কি শুধু কি ইভেন্টস? কিছু সেন্টিমেন্টও তো থাকে, তাই না? আপনি দেখেন ইতিহাসে ইয়াহিয়া মুজিব বৈঠক কি আপনার ঐতিহাসিক না? ঐতিহাসিক, আপনার খুবই ঐতিহাসিক। স্বাধীনতা পরবর্তী ভুট্টো যে বাংলাদেশে আসলো সেটা কি ঐতিহাসিক? খুবই ঐতিহাসিক, সবকিছু ঐতিহাসিক, খুবই ঐতিহাসিক। কিন্তু আপনি 7ই মার্চকে এমন ঐতিহাসিক করছেন যেটা একটা সেক্রেট পজিশনে চলে 7ই মার্চের চেয়ে এই যে আপনি যে দুইটা ঘটনা বললেন, এই দুইটা ঘটনা কি বাংলাদেশের ইতিহাসে 7ই মার্চের ঐতিহাসিক ঘটনা হচ্ছে বড় ঐতিহাসিক? ইয়াহিয়া মুজিব বৈঠক বা ইয়াহিয়া স্বাধীনতার পরে পাকিস্তান স্বীকৃতি না দেয়া সত্ত্বেও ভুট্টোকে আমন্ত্রণ জানানো, লাল গালিচা সংবর্ধনা দেওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ 7ই মার্চের চেয়ে। না না, দেওয়া হয়েছে, এগুলো ইতিহাসের একটা ঘটনা তো, এগুলো একটা, এটা তো ঐতিহাসিক ইভেন্টস তো একটা, এটা তো ঐতিহাসিক ইভেন্টস তো, এটা একটা ঠিক 7ই মার্চের এখন ইভেন্টস যেখানে শেখ মুজিব রেসকোর্সের ময়দানে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে, আলটিমেটলি বক্তব্যটা জনগণের উদ্দেশ্যে, যে কি এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম, তিনি সেইটা করবেন। মানে যুদ্ধ কিন্তু শুরু হলো না তখন, এবং তিনি যে শেষ করলেন জয় পাকিস্তান বলে, এটা নিয়ে অনেক বক্তব্য আছে। সুতরাং এরকম বহু ইভেন্টস ইতিহাসে ঘটে গেছে। এখন আপনি এই 7ই মার্চকে এখন যেটা বললাম যে আওয়ামী লীগের সম্পত্তি, এখন আওয়ামী লীগের এই সম্পত্তি একটা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বা নিষিদ্ধ রাজনৈতিক দল যখন, হেলাল ভাই তখন অবশ্যই আপনার বক্তব্য পরিষ্কার, আপনার কাছে মনে হয় যে আপনার কাছে তাহলে তো ঠিকই আছে, ছাত্রদলের এই কার্যক্রমকে ওন করা উচিত এবং বলা উচিত না, ঠিকই আছে। তাহলে আমি এটা নিয়ে আর কোনো তর্ক করব না। হেলাল ভাই আপনি পরিষ্কার করছেন। আপনি দেখেন ছাত্রদলের কেউ কি বাধা দিয়েছে? ছাত্রদলের কেউ কি বাধা দিয়েছে এনসিপি বা না, ছাত্রদলের লোকজন ছিল, ছাত্রদলের লোকজন ছিল, আব্দুল্লাহ আমিনও বলছে, আমিও জানি যে ছাত্রদলের লোকজন ছিল।
জনগণের যে বাধা দিয়েছে সেইটা আপনার আইনের আওতা, আইনের দৃষ্টিতে ঠিক কি বেঠিক এটা একটা আলোচনা হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু নির্বাহী আদেশ সেগুলো বন্ধ করে দেওয়া আছে এই কার্যকলাপ, তাহলে তো নির্বাহী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা বন্ধ করবেই। এখন আপনি বলতে পারেন সন্ত্রাস দমনে আইনে কেন, এটা আরেকটা আলোচনা হয়, সন্ত্রাস দমনে আইনে কেন, না, নর্মাল আমার আইনে কাছে মনে হয় কেন, ঠিক আছে, আরো এটা দুইটা বলতে পারেন। আমার কাছে মনে হয় যে ঠিকই আছে। হেলাল ভাই যদি এইটা মনে করে থাকেন তাহলে এটা ঠিকই আছে। আমি এটা নিয়ে মানে ইটস ওকে। আমার মনে হয় যে আপনি আপনার অবস্থান পরিষ্কার করছেন হেলাল ভাই। আপনি এই বিষয়ে যদি আর কিছু বলতে না চান তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যেতে পারি। পরবর্তী প্রসঙ্গের মধ্যে থেকেও আসলে প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটাতে আব্দুল আল আমিনও এইটার ব্যাপারে একটু উত্তর দিবে। আমার প্রশ্নটা হইল, একটা সেকেন্ড হেলাল ভাই। হ্যাঁ, এই যে 24শে 5 আগস্টের পর হাইব্রিড বিএনপি, নব্য বিএনপি এইসব শব্দ আসলে বহুল আলোচিত, মানে যেমনটা আওয়ামী লীগের ক্ষেত্রে ছিল সেরকম আবার এটা হাইব্রিড বিএনপি, এটা শুনতেছি বিএনপি সরকার গঠনের পর যা আরও বেড়েছে। আপনাদের দলের ভেতর থেকেই মূলত ত্যাগী নেতাকর্মীরা যারা নিজেদের এখন বঞ্চিত করছেন তারা এগুলি সামনে আনছেন। এটা কি দৃষ্টি আকর্ষণের জন্য আনা হচ্ছে নাকি বাস্তবতাও আছে? কেন এটা বলা হচ্ছে? আমরা দেখতেছি যে টেকনোক্রেট শাখায় একজনকে 3টা করে মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। খলিলুর রহমান, যিনি আসলে ইউনূস সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তাকে এসে মন্ত্রী বানানো দেওয়া হচ্ছে। আরও অন্যান্য জায়গা থেকে অন্যান্য লোককে আনা হচ্ছে। আপনাদের ঠিক মূল্যায়ন করা হচ্ছে না? মানে আপনি আপনার উপরে নিয়েন না, আপনাকে নিশ্চয়ই মূল্যায়ন করা হয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে এই অভিযোগটা আসে আসলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। আপনি কি একটু কুইক মন্তব্য করবেন কিনা? আমরা কাছাকাছি প্রশ্ন জনাব আব্দুল আল আমিনকেও করবো, একটু যদি দ্রুত। দেখুন, আমাদের এই সরকারটা আপনার একটা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন সরকার, এই নতুন সরকার একটা নতুন বাংলাদেশ উপহার দিবে। সেজন্য তিনি যে টিমটা গঠন করেছেন এই টিমটাকে কিন্তু অন্তত আমাদের দেশের আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বস্তরের কর্মী কর্তৃক অভিনন্দিত হয়েছে। আপনারা যেটা বলছেন হাইব্রিড বা নব্য, এটা পত্রিকার ভাষা বলতেই পারেন, আপনারা যেহেতু রাজনীতিটা পর্যবেক্ষণ করেন আপনারা বলবেন এটা অন্যায়ের কিছু না, কিন্তু আমরা যারা দল করি আমরা মনে করি যে এটা একটা ভাইব্রেন্ট ক্যাবিনেট আমাদের দেশকে উপহার দিয়েছি। কারণ আপনি দেখেছেন যে 24/7 আমাদের প্রাইম মিনিস্টারের নেতৃত্বে আমাদের মন্ত্রিসভাগুলো কাজ করছে, এবং আপনি দেখেছেন যে আপনাদের হাতের কালি শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু আমরা অনেক নির্বাচনী যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের পথে চলেছি। আমাদের এই মন্ত্রিসভায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিশ্চয়ই শুধরে দিবেন। আমরা বলেছি যে বিএনপি একটা পেন্সিল মানসিকতার মন রয়েছে বিএনপির, যে ইরেজার দিয়ে সবকিছু মুছে ফেলে দেওয়া যায়। আমাদের ভুলগুলো শুধরে দিলে আমরা অবশ্যই সেই ভুলটা শুধরে নিব। আমি বর্তমান মন্ত্রিসভা একটা ভাইব্রেন্ট মন্ত্রিসভা, তারা অ্যাক্টিভলি এবং পরিশ্রমী হয়ে কাজ করছে। এখানে যেখানে যোগ্য ডক্টর খলিলুর রহমান প্রসঙ্গ আপনি বলছেন, ডক্টর খলিলুর রহমানকে আমরাই কিন্তু প্রথমে বলেছিলাম, তার পদত্যাগ দাবি করেছিলাম। আমরা যখন দেখলাম আমাদের যে, আমি একবার এই আলোচনাগুলো আপনার সাথে করেছি যে আমাদের ফরেন পলিসি আর খলিলুর রহমান ফরেন পলিসি ছিল ডিফারেন্ট। আমরা যখন আমাদের ফরেন পলিসির সাথে ঐক্যমত হলেন, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট যে ফরেন পলিসি, অথচ আগে ছিল যে ফ্রেন্ডস টু অল ম্যারিজ টু নান, আমরা এই ফরেন পলিসির থেকে যখন ইউটার্ন নিলাম, আমরা বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসি ছিলাম, উনি আমাদের এই ফরেন পলিসির সাথে ঐক্যমত হয়েছে বিধায় তাকে আমরা কাজে লাগালাম। এছাড়াও আরো কিছু টেকনোক্র্যাট মধ্যে ডক্টর জাহেদকে নিয়েছি, ডক্টর তিতুমিরকে নিয়েছি, এই সমস্ত লোকজনকে ওই জায়গাটা ওদেরকে পারফেক্ট মনে হয়েছে দেশ পরিচালনার জন্য, এই জন্য নেওয়া হয়েছে। এবং আমাদের দলের বিশাল সংখ্যক নেতাকর্মী সবাই যে সরকারে কাজ করবে তা না, দলেও আমাদের কাজে অনেক স্থান রয়েছে। আমরা রাজনীতি করি কিন্তু জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসাবে, সবার মন্ত্রী হতে হবে, সবার আপনার সরকার থাকতে হবে, কিন্তু তা তো বটে। হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি 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 শুধু আমার মন্তব্যটা করার জন্য আমি মানে আমার মন্তব্যটা হচ্ছে যে আপনি তো অনেক পড়ালেখা করেন, তো জেনারেল জিয়াউর রহমানের একটা বই আছে, বইটার নাম হলো একটি জাতির জন্ম। আমার ধারণা আপনি এটা পড়ছেন আগেও। আমি শুধু এইটাকে 7ই মার্চ ভাষণে, মানে জাতির জন্ম বই না, এটা একটা প্রবন্ধ আসলে, এসে অনেক জায়গায় এটা উল্লেখিত আছে। ওইটার মধ্যে 7ই মার্চের ভাষণকে তিনি মুক্তিযুদ্ধের গ্রিন সিগন্যাল বলেছিলেন। আমি ভুল বলতেছি, আমার রিসার্চ টিম ভুল বলতেছে না, আপনি পড়তেছেন, আপনি একটু দেখেন। আমরা এটাকে মুক্তিযুদ্ধের গ্রিন সিগন্যাল, উনি এটাকে মুক্তিযুদ্ধের গ্রিন সিগন্যাল বলছিলেন এবং অন্যতম, এবং মানে যাই হোক, এইটা আপনার ব্যাপার, আপনি এটাকে জাতীয় সম্পদ বলতে চান না, এটা আওয়ামী লীগের সম্পদ বলছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা না, এটা হচ্ছে আওয়ামী লীগের বয়ান, এইটা আপনার ব্যাপার।
আমি শুধু আপনাকে মনে করাই দিলাম, আর কিছু না। হাওয়েভার আমি একটু জনাব আব্দুল্লাহ আল আমিনের কাছে যেতে চাই। আব্দুল্লাহ আল আমিন, হাইব্রিডের তো প্রশ্ন আসে না, কারণ এনসিপি একটা তরুণদের দল, কিন্তু এনসিপিদের নিয়ে মানে দলটা তরুণ, মানে আমি মানে দলটা তরুণ অর্থে 1 বছরের একটু বেশি সময় হয়েছে দলটা গঠিত হয়েছে, সেই অর্থে বলতেছি। তো এখন এইটাতে হাইব্রিড বা কে পরে আসছে আগে আসছে সেই প্রশ্ন একদমই অবান্তর, কারণ প্রতিদিনই এখানে নতুন নতুন করে দল হবে। কিন্তু এনসিপি নিয়ে একটা প্রশ্ন থেকে যায় জনাব আব্দুল্লাহ আমিন, আপনি এটা খেয়াল করছেন যে না, কারা আসলে এনসিপি, এনসিপির বয়ানটা আসলে কোনটা প্রকৃত বয়ান? মানে এনসিপির জনাব নাহিদ ইসলামের বক্তব্যের সঙ্গেও অনেক সময় এনসিপির অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের একটু তফাৎ দেখা যায়। আমরা এনসিপির মধ্যেও দেখি যে কেউ কেউ হয়তো একটু জামাতের প্রতি সফট, আবার কেউ কেউ একটু জামাতের প্রতি সাংঘাতিক। এখন আপনারা কি এই ব্যাপারগুলি নিয়ে নিয়মিত আসলে বসেন, বা এনসিপির আসলে কাউন্সিল হয় হয়ে কখন আপনারা একটা মানে দলগত একটা অবস্থান নেবেন, আহ্বায়ক কমিটি আর কতদিন, এরকম প্রশ্ন যদি আমরা আপনাকে করি জানাব আব্দুল্লাহ আল আমিন। জি, ধন্যবাদ খালিদ ভাই। খালিদ ভাই, আমি এর মধ্যে একটু 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 পিছনে যাইতে চাই। সেটা হচ্ছে হেলাল ভাই বলতেছিলেন যে 7ই মার্চের ভাষণ বা মুজিবের ব্যাপারে। মুজিবুর রহমান ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, 7ই মার্চের ভাষণ পলিটিক্যালি আওয়ামী লীগ ইউজ করেছে, এই ব্যাপারে আমার কোনো কোশ্চেন নেই। কিন্তু আমি একটু একটু বলতে চাই যে এগুলো কিন্তু এখনো এই সংবিধানেরই পার্ট, যে সংবিধানের দোহাই তারা দিচ্ছেন। আমরা কিন্তু সংবিধানটা সংস্কার চাইছি, যে সংবিধানের দোহাই তারা দিচ্ছেন ওই সংবিধানের কিন্তু এখন এগুলো পার্ট হয়ে আছে। এই সংবিধান অনুযায়ী আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা হচ্ছে, অথচ ওনারা এই রাজনীতিটা অন করেন না। আমরাও কিন্তু মনে করি না শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, কিন্তু ওনারা আবার ওই সংবিধানের দোহাই দিচ্ছেন। তো আচ্ছা, যাই হোক, এই কথা তো আমরা পার হয়ে এসেছি। যেটা বলতেছিলেন, আমরা আমাদের দলে তো নিয়মিতই মিটিং হয়, নিয়মিতই কথাবার্তা। আমি জাস্ট একটু জানার জন্য, আমাদের কাউন্সিলিং আপনারা কি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করেন? হ্যাঁ, আমরা মনে করি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওকে ওকে ওকে, হ্যাঁ, যে প্লিজ প্রসিড করেন। হ্যাঁ, যে আপনাদের দল নিয়ে বলতেছিলেন। জি, আমরা যেটা বলেছিলাম যে আমাদের দলে এক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে, যে আমি আমার মতামতটা এক্সপ্রেস করতে পারবো। তো ওই জায়গা থেকে আবার দলেরও একটা পজিশন আছে, কিন্তু আমরা বলেছি যে দল যখন একটা পজিশনে, আপনি দেখবেন দলের যে কোনো বক্তব্য বিবৃতিতে আমরা একটা পজিশন নিয়েছি, যেটা বাংলাদেশের অভ্যুত্থান, বাংলাদেশের গণ আন্দোলন, বাংলাদেশের যে কোনো ব্যাপারে আমরা মূল পজিশন নিয়েছি। এখন মতবিরোধ, মত পার্থক্য, এটা তো যে কোনো রাজনৈতিক দলে থাকবে। তো এটা নিয়ে আমরা এতটা বদার না। আমরা মনে করি যে আমরা আমাদের যেই প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা সাংগঠনিকভাবে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গায় তো আমরা যাইতে পারবো। সেই সাথে হাইব্রিড টপিক আমি একটু বলি। সেটা হচ্ছে, আমি আজকে আমার নারায়ণগঞ্জ একটা কলেজ আছে, আপনি তো খালিদ ভাই চিনেন, এই হেলাল ভাইও চিনবেন, তোলারাম কলেজ ছাত্র দলের যিনি সভাপতি, আজকে স্বাধীনতা দিবসে উনি পোস্ট দিয়েছেন যে আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে আসা ত্যাগী বিএনপিতে আসা ত্যাগী আওয়ামী লীগের স্বাধীনতার শুভেচ্ছা। উনি এতটা নিজের ডিপ্রাইভ ফিল করতেছেন, এবং এটা ট্রু। এই কারণে আমি দেখেছি যে 5 আগস্টের পরে নৌকার চেয়ারম্যানদের শুধু ক্ষমতার জন্য বিএনপিতে পুনর্বাসন করা হয়েছে, যাদের বহিষ্কৃত লোকদের, যারা চাঁদাবাজির জন্য গার্মেন্টস পুরাইয়া চাঁদাবাজি করছে, বহিষ্কার করা হয়েছে, ইলেকশনের 1 সপ্তাহ আগে পুনর্বাসন করা হয়েছে। তো এই ঘটনাগুলো ঘটতেছে, এগুলার আমরা তো তখনও কথা বলছি, এখনো কথা বলতেছি। তো আমরা মনে করি যে আমাদের সবগুলো আমাদের শুধু এনসিপি না, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের, আপনাদের দলের কাউন্সিল কবে হবে সেই ব্যাপারে আপনাদের আলোচনা আছে? মানে আপনারা আহ্বায়ক কমিটি দিয়ে চালাবেন? না, আহ্বায়ক কমিটি দিয়ে কেন? আমাদের তো গঠনতন্ত্র অনুযায়ী আমরা কাউন্সিল করব, এবং আমরা পুরো কাউন্সিল নিয়ে করব। তো ঠিক আছে, আমরা করব, বা ভবিষ্যৎকালে অনেক আলোচনা। না, আমি বলি আমাদের এই কমিটিটা 1 বছরের জন্য হয়েছে। 1 বছর হওয়ার পরে আমরা আমাদের জেনারেল বডির মিটিং করেছি। 1 বছর মাত্র পূর্ণ হয়েছে হচ্ছে 8 তারিখ, আমাদের ইলেকশনের সময়। তখন যেহেতু ইলেকশন, ওই সময়ের জন্য আমরা বলেছি যে আর 3 মাস এটা প্রলম্বিত হবে, আমরা কাউন্সিলের মধ্যে যাব। আমরা কিন্তু প্রসেসের মধ্যে আছি, 1 বছর পূর্ণ হয়েছে। জি, হ্যাঁ।
ওকে, ঠিক আছে। আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। আমাদের একজন মানে আমি একটু এটা শোনাই। ৭১-এর ২৫শে মার্চ কাল রাত স্মরণে ব্ল্যাকআউট কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তা আবার বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রিয় দর্শক, বিএনপি সরকার এই সিদ্ধান্ত সমর্থন করেন কিনা? শতকরা ৪০% দর্শক এটি সমর্থন করেছেন, শতকরা ৬০% এটি সমর্থন করেন নাই। ৯.৭কে অর্থাৎ ৯,৭০০ জন এখানে ভোট দিয়েছেন। না, আমি একটু চট করে হেলাল ভাইকে একটু জানতে চাই, হেলাল ভাই এইটা কি আসলে আপনারা আরেকবার নিয়ে আরেকবার বাদ দিয়েছেন, সেইটার মধ্যে কি কোনো মাজেজা আছে নাকি জাস্ট এটা একটা ঘটনা? মানে হয় না সরকারের মধ্যে এরকম নানা ঘটনা? দেখেন এই যে ব্ল্যাক আউট, হ্যাঁ। ব্ল্যাক আউটটা আপনার কিন্তু হঠাৎ করে একটা আবিষ্কার 2017 সালে আমার মনে হয় আওয়ামী লীগ সরকার এটা শুরু করেছিল। এটা কিন্তু আপনার 25শে মার্চ 1971 সালের পরে 72-73 সালের বিষয় না। না এটা আমাদের চিরকালীন সংস্কৃতির একটা অংশ না। না আওয়ামী লীগ এটাকে হঠাৎ করে 17 সালে তৈরি করলো। এখন আমার বক্তব্য হলো যে আমাদের যে সরকার এটা বন্ধ করলো, মানে করলো না, বন্ধ করলো মানে এবার করলো না। না না, আপনি যে পালনের এবার ঘোষণা করলো না, দিছিল, পালনের ঘোষণা দিছিল, প্রথমে ঘোষণা দিছিল, পরে আবার ঘোষণাটা এটা কেমনে বন্ধ দিল? করা। যাক, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা ঘোষণা দিয়েছিল, আবার বন্ধ করা হয়েছে। আপনি দেখেন যে আমাদের কিছু জরুরি গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম থাকে, আমাদের কি পয়েন্ট ইনস্টলেশন গুলো অনেক সময় আনসেফ না থাকে, না, অনেক বিবেচনা করে ব্ল্যাকআউটের ব্ল্যাকআউট ঘোষণা বাতিল করা, বন্ধ করা কর্মসূচি ঘোষণা মানে ওইটা বাতিল করা বাতিল করা ঠিকই হয়। আছে, কিন্তু দেওয়া হয়েছিল কেন এখন ঘোষণাটা? এখন এখন এটা যেহেতু একটা রেওয়াজ ছিল 7-8 বছরের, গত এটা বছরও রুটিন ছিল ওয়ার্ক। না তো, গত বছরও ছিল না তো। গত বছর ব্ল্যাক আউট হয়েছে কিনা আমি ডক্টর ইউনূস সম্বন্ধে আমি জানি না। এটা একটা রিটিন ওয়ার্কে তার আগের বছর তো ছিল। কিন্তু আমার বক্তব্য হলো যে এটা নিয়ে এত বক্তব্য, ব্ল্যাক আউট করে কি আপনি মুক্তিযুদ্ধের চেতনার কোন অংশটাকে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন বা কোন সমবেদনা আপনি জানাতে চাচ্ছেন, আমি এটা বুঝি না। ওকে, যে ব্ল্যাক আউট করতেই আপনার মুক্তিযোদ্ধার শহীদদের প্রতি আপনার শ্রদ্ধা দেখানো হলো সবই তো এমন। প্রতীকী, সবই তো সিম্বল। আপনি মুক্তিযুদ্ধের শহীদদের কিচ্ছু অর্থাৎ দামে আসবে না, এইটা সবই এইটা সিম্বল। এইটা যাই হোক, এটা সিম্বল প্রধান আপনারা করবেন করবেন না আলোচ্য সেটা বিষয় না। অ্যাবসলিউটলি খালেদ ভাই, আপনাদের আপনি সরকারের ব্যাপার। হেলাল ভাই, আরেকটা কথা বলুন। আপনি যখন একদম বললেন, একদম আপনার আপনি অ্যাবসলিউট। যেটা বললেন, একটু 1 মিনিট আমাকে সময় দেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে গ্রিন সিগন্যাল, সেই বক্তব্যটাকে এটা যদি বিশ্লেষণ করেন, দেখেন তখন পলিটিক্যাল ফিগারদের মধ্যে তার নামই বেশি উচ্চারিত হতো, শেখ মুজিবের নামই উচ্চারিত হতো। তিনি সেই কথাটি বলেছেন যে তার এই বক্তৃতায় একটা গ্রিন সিগন্যাল ছিল। তার গ্রিন সিগন্যাল দ্যাট ডাজ নট মিন যে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু এইটা এইটা কিন্তু ঠিক, তিনি বক্তৃতা শেষ করেছেন কিন্তু আবার রেড লাইট জ্বালিয়ে, লাল বাতি জ্বালিয়ে, জয় পাকিস্তান। এটাও কিন্তু ইতিহাসের একটা অংশ। আচ্ছা, না সেটা আপনি বলবেন, কিন্তু আমি এই বক্তব্যের মধ্যে পাই আমি যদি হুকুম দিবা নাও পারি, তোমরা যার যার অবস্থান থেকে সেটা করবা, পাকিস্তান সরকারকে কোনো রকম কোনো ট্যাক্স টুক্স কোনো কিছু দিবা না। এটার মধ্যে থেকে এটা যদি একটা মানে আমি বলবো যে একটা কনফেডারেশনের থেকে বাইর হয়ে যাওয়ার ঘোষণা না হয়, তাহলে কি আমি এটা আই হ্যাভ নো আইডিয়া। আপনি এটাকে জয় বাংলা, জয় পাকিস্তান এগুলি নিয়ে আপনি যতই বলেন, অন্ততপক্ষে 50 জন এরকম পাওয়া যাবে যারা ওইখানে শুনছে তিনি জয় পাকিস্তান বলেন নাই, ওরকম 50 জন পাওয়া যাবে যারা জয় পাকিস্তান শুনছে। এখন নিজের কানে না শুনলে আমি এগুলি কোনোটাই বিশ্বাস করি না। আপনাদের কথা, পলিটিশিয়ানদের কথা আমি জীবনে আর বিশ্বাস করবো না, কারণ একই সেক্টরে যুদ্ধ করছেন। আপনি জানেন ওলি আহমেদকে শুধুমাত্র জামায়াতে ইসলামী একটু জায়গা দিছে থেকে ওলি আহমেদের সামনে রেখে জামায়াতে ইসলামের একজন নেতা বলছেন উই রিভোল্ট দিয়ে উনি আসলে স্বাধীনতা যুদ্ধ শুরু করছেন। এখন আমরা ওলি আহমেদের বিশ্বাস করবো না, জিয়াউর রহমানের বিশ্বাস করবো, সেটা তো আমরা জানি না। এখন কথা হচ্ছে যে আপনি জিয়াউর রহমানের ডায়েরিটা যেহেতু পড়েছেন, আপনি সেখানে দেখা উনি বলছেন আমি যে জিয়াউর রহমানের ডায়েরিতে দেখছি যে তিনি খুব উইলিংলি 25শে বাকশালে মার্চ জয়েন রাত্রে, করছিলেন, বাকশালে জয়েন করছিলেন খুব উইলিংলি। জি, উনি খুব উইলিংলি বাকশালে জয়েন করছিলেন। ওনার কাছে না না, উনি চয়েস কি ছিল, ওনার কাছে চয়েস ছিল, হি ওয়াজ নট সেনাপ্রধান, না না, ওনার চয়েস এটা ছিল, ভুল ইচ্ছা নাকি? করে না করলে পারতেন। তখন সরকারের নিয়ম ছিল যে যে সমস্ত পদগুলো আছে এক্সিকিউটিভ পদ, এরা সবাই বাধ্য জিয়াউর রহমান সাহেব সেই এক্সিকিউটিভ করুক আর পদে, না করুক, হেলাল সাহেব, অটোমেটিক্যালি এটা হেলাল ভাই স্বয়ংক্রিয়ভাবে আপনিও জয়েন। জানেন যে জিয়াউর রহমান সাহেব ওই সময় এক্সিকিউটিভ পদে না, মানে এটা সেনা প্রধানের জন্য মানে অবশ্যক করণীয় ছিল, জিয়াউর রহমান সাহেবের জন্য হ্যাঁ, অবশ্য করণীয় ছিল। জয়েন করুক আর না করুক, এটা সরকার লিখে নিচ্ছে যে তিনিও বাক্সে টোটাল। হাওয়েভার আমি এই তর্কেই যাইতে চাই না। আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অবিসংবাদিত মানে যোদ্ধা ছিলেন। তিনি সম্মুখ সমর থেকে লড়াই করছেন, এবং আমি মনে করি তার আহ্বানে মানুষজন সেই সময় ইন্সপায়ার্ড হয়েছে, মানুষজন সাহস পাইছে, তিনি শত কোটি লক্ষ মানুষের ইন্সপিরেশন। এবং আমার মনে আছে আইডু রিভোল্ট যেটা বললেন কর্নেল অলির যে বক্তব্য, এই আইডু রিভোল্ট আপনি জিয়াউর রহমানের ডায়েরিতে দেখবেন। তিনি 25শে মার্চ রাত 1টার দিকে তিনি প্রথম
আপনার যখন সোয়াত জাহাজ খালাস করার সময় তিনি একজন পাকিস্তানি সৈন্য জাঞ্জুয়া মনে হয় তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছেন আই ডু রিভোল্ট। এবং তিনি ওলি আহমেদের কথা শুনলে মনে হয় যে জিয়াউর রহমান সাহেব এটা করতে চান নাই, ওলি আহমেদ তাকে বাধ্য করছেন অলমোস্ট এটা করতে। হাউএভার সেই জন্য দিয়েছে আপনার স্বাধীনতার না, বিপক্ষে সেটা চলে গেছে। সেটা 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 আমরা এই জন্য বললাম যে সেই জন্য আমি এই জয় আমি বাংলা জয় বলছি, পাকিস্তান এইসব কি কোনো বিচিত্র এই দেশ। আমি এইসব কোনো বয়ান আমি বিশ্বাস করি না, মানুষের কথা নিজে না শুনলে বা নিজে এইটার আকারটা প্রমাণ না দেখলে আমি এগুলি কোনো কিছু বিশ্বাস করি না। আপনি শুনবেন কেমনে ভাই? আপনি তো 71 ছিলেন না, শুনবেন অ্যাবসলিউটলি কেমনে? সেইটাই তো আমাদের অসহায়ত্ব। পৃথিবীর অন্য জায়গায় কিন্তু ঐতিহাসিক জায়গাগুলি নিয়ে মানুষ একমত হয়, এইখানে ঐতিহাসিক জায়গাগুলি পাশাপাশি রণাঙ্গনের যুদ্ধ করে। আব্দুল্লাহ আল আমিন, আমার আর আপনার প্রবলেম কি, হেলাল ভাই ওই সময় 2-3 বছর বয়স ম্যাক্সিমাম, আমাদের সবারই প্রবলেম এটা, আমরা তো সাক্ষ্য দিতে পারতেছি না। এবং আমাদের আগের প্রজন্মরে আমাদের বিশ্বাস করার কোনো কারণ নাই, তারা একই জায়গায় থাইকা 3 রকম কথাবার্তা বলছে একই জায়গায়। আমি তো এটাই হবে ইতিহাসটা, এরকম ইতিহাসটা অন্ধের হাতে দেখা, তাই না? আপনি যদি ওই সময়ের লোকজন ওই সময়ের প্রজন্ম হতেন তাহলে কি সঠিক আমি ইতিহাসটা আমি আমি সঠিক ইতিহাসটা বাছাই করার কথা, উপস্থিত থাকলে যেটা হয় হেলাল ভাই, মাঠের রিপোর্টার ওই ছিলাম জায়গাটা তো আপনি উপস্থিত থাকতে পারতেন না, হয়তো বা মানে অনলাইনের সাথে আপনি থাকতেও পারতেন না, পারতাম, কারণ রেডিওতে সরাসরি রেডিওতে সম্প্রচার করা হয়েছিল সে সময় 7ই মার্চের ভাষণ। আমার পক্ষে তো এটা শোনার কথা, এবং আমি কোনো কায়েমি স্বার্থে আওয়ামী লীগ বিএনপির জন্য এই মিথ্যা কথা আমি বলতাম না। রেডিওতে ভাষণ করা, হ্যাঁ, রেডিওতে ধারণা করা হয়েছে, প্রচারও করা হয়েছে, প্রচারও করা হয়েছে। তাহলে তাহলে আপনি তো সো এটার মধ্যে থেকে এখন দেখেন প্যাচটা কোথায়। আমি আব্দুল আলমিনের কাছে আসে, প্যাচটা হচ্ছে জিয়াউর রহমান প্রথম ভাষণটার কথা শোনা যায় যেটার মধ্যে তিনি আই মেজর জিয়া অন বিহাফ অফটা বলেন নাই, কিন্তু অন বিহাফ অফটা বলছেন, ওইটার আর্কাইভে পাওয়া যায়। অন বিহাফ অফটা যে বলেন নাই সেটা আবার আমরা আর্কাইভে পাই না। 1978 সালে উনি, 78 না, আমি বলবো যে 75-76 সালের মধ্যে থেকে উনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, কিন্তু এটা আমরা পাই নাই। উনাকে কোনোদিন বলতেও শুনি নাই জীবদ্দশায়। একটা দেশের ঐতিহাসিক ঘটনা বুঝতে গেলে আপনাকে আরো সময় নিতে হবে। আমাদের স্বাধীনতার বয়স 55-56 বছর, আপনার আরো তথ্য উপাত্ত বের হয়ে আসবে। আপনি জানেন যে ফ্রেঞ্চ বিপ্লবে যে বাস্তিল দুর্গের কথা মানুষ জানলো কবে, টেল অফ টু সিটিজ যখন উপন্যাসটা লেখা হলো, সিনেমাটা বেরোলো, তখন কিন্তু আমরা সেই বাস্তিল দুর্গের ওকে, আমরা দেখি নির্যাতনের যে আমাদের হয়ে উপন্যাস কে লেখে, আমাদের হয়ে উপন্যাসটা কে লেখে, এটা আমরা দেখি। আমরা লাস্ট প্রসঙ্গে চলে আসি ভাই। হুমায়ুন আহমেদের জননীর গল্প পড়লে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। হুমায়ুন আহমেদের জননীর গল্প উপন্যাসটা পড়লে আবার আপনি শ্যামল ছাওয়া 1971 পড়লে আপনি আরো অন্যদিকে পরিষ্কার হবেন। না, আপনি আরো অন্যদিকে পরিষ্কার হবেন, আরো অন্যদিকে পরিষ্কার হওয়ার বইও আছে তার। শ্যামল সেটা ছাওয়া পড়েন, বলছি 1971 পড়েন। অনেক বই, অনেক মানে গবেষণা পর্যালোচনা করার পরে তারপরেও আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন, সেটা কিন্তু ঠিক না। ইতিহাস সবসময় কিন্তু অন্ধের হাতি দর্শনের মতো, যে যেটুকু দেখে সে সেইটুকুই বর্ণনা করতে পারে, আরগুলো অন্যের ভাষ্য সে ধার করে লেখে, এটাই কিন্তু ইতিহাস, তাই না? এখন পক্ষে অনেক কথা বলা হচ্ছে, আপনি চীনে যান, মাও সেতুং এর বিপক্ষে দেখে এখন কথা বলা হচ্ছে, আপনি চীনে যান। অ্যাবসলিউটলি লেনিনের বিপক্ষে কথা বলতে বলতে, স্টালিনের বিপক্ষে কথা বলতে বলতে রাশিয়া গেছিলাম, মস্কো, কান ঢালাপালা হয়ে গেছে। আচ্ছা, হাওয়েভার আমি কি বলে এটাকে, এই শেষ প্রশ্ন আমি জনাব আব্দুল্লাহ আল আমিনকে করতে চাই। স্ট্রেইট জ্যাকেট প্রশ্ন, গণভোট, জুলাই সনদ, রাষ্ট্রপতি, সংবিধান সংস্কার পরিষদ, এসব বিষয়ে বিএনপি সরকারকে কতদিন সময় দিতে চান? এগুলির ক্ষেত্রে আপনাদের চাওয়া যদি পূরণ না হয় তাহলে কি করবেন সামনের দিন? আমার শেষ প্রশ্ন। আমরা হেলাল ভাই থেকে খালি শুধু ঈদের শুভেচ্ছা নিব, এরপরে হেলাল ভাইয়ের আর কথা আমরা শোনা দরকার নেই। আমরা সময় দিতে চাই। আমরা যদি দেখি যে বিএনপির সদিচ্ছাটা আছে কাজে, তাহলে কিন্তু সময়, এগুলো তো আসলে একদিনে রাতারাতি পরিবর্তন সম্ভব না, কিন্তু আমার কাজটা শুরু হচ্ছে কিনা এবং এই ব্যাপারে সদিচ্ছা আছে কিনা এটা দেখার প্রশ্ন। সাউন্ড কি হচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ, জি। তো এখন আমরা দেখেছি যে 1 মাসের বাইন্ডিং ছিল, ওনারা মানতেছেন না। যেই আদেশের উপর, যেই আদেশটা গণভোটে লেখা ছিল, ওই আদেশকে তারা প্রশ্নবিদ্ধ করতেছেন। যে আদেশের প্রায় 70% মানুষ ভোট দিয়েছে, ওই আদেশকে প্রশ্নবিদ্ধ করতেছেন। স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে সদিচ্ছা নাই, কিন্তু যদি সদিচ্ছা থাকে তাহলে একটা যৌক্তিক সময় তো অবশ্যই দেওয়া যায়। আমরা তো এরকম না যে বিএনপি কাজ শুরু করবে আমরা বলবো যে আজকেই দরকার, এরকম তো না। কিন্তু আমরা সদিচ্ছাটা দেখতে চাই, এটা হচ্ছে আমাদের পজিশন। আমরা সদিচ্ছাটা দেখতে পাচ্ছি না। যেমন রাষ্ট্রপতি ইস্যুতেও আমরা বলেছি যে রাষ্ট্রপতি এতদিন রুটিন ওয়ার্ক হিসেবে ছিলেন, আজকে তো আপনি অভিশংসনের রাস্তায় যেতে পারেন। এখন আপনি কি এই রাষ্ট্রপতিকে রাখতে চান নাকি রাখতে চান না? ওনারা কিছু বলবেন না, ওনারা বলবেন যে না,
আপনারা আপনারা বক্তব্য আমি শুনবেন না বলি কেন? আমি বলি আমি বলি কি ওনারা করতে- বলুক। আমি বলি কি করতে চাই, এটাকে তো আমি দুই পয়সা দেই। সেইটা হচ্ছে উনারা এমন সময় নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন যখন থেকে পরবর্তী ইলেকশনের সময় তিনি রাষ্ট্রপতি থাকেন। এই এই সমস্যাটার কারণে আমরা বলি, আমি একটা শেষ কথা বলে ফেলি, হ্যাঁ। 90-এর ওই 91-এর 3 জোটের রূপরেখা থেকে শুরু করে হ্যাঁ। বিএনপি যতবার ক্ষমতা ছাড়ার প্রশ্ন আসছে এই ধরনের একটা জটিলতা করে রাখছে দেখি আজকে 111 না, এবার আর হবে না। ক্ষমতার এবার- জটিলতা এবার- এবার- এবার আর এই হবে না। ঘটনাগুলো ঘটেছে। আমার মনে হয় আমরা এবার- চাই না এটা ঘটুক। আমার মনে হয় এবার আর হবে না। ওনারা 111-এর সময় এই শিক্ষা নিছেন যে আমাদের দলীয় একজন থাকলে এই জিনিসটা হইতো না। হাওয়েভার এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো না। হেলাল ভাই এখন আমাদেরকে বকাঝকা করে। হেলাল ভাই, আমরা ঈদের সময় মানে ঈদুল ফিতর তো আসলে এক সপ্তাহ পর্যন্ত থাকে, সেই জন্য ঈদের শুভেচ্ছা দিয়ে এটা শেষ করতে চাইছিলাম, কিন্তু শুভেচ্ছা দেওয়া যেতেছে না। আমাদের একজন দর্শক, ওনার নাম নাহিদ ভুইয়া, উনি বলছেন যে খালেদ ভাই, দেশের মানুষের মন অনেক খারাপ। গত ঈদে 10 দিনে মানে আগে পরে 200-র উপর দুর্ঘটনায় মারা গেছে। আপনি যদি শোক সন্তপ্ত পরিবারের সবার জন্য একটা শান্তি কামনা করে এবং এই ধরনের ঘটনা যাতে আমাদের ভবিষ্যতে আর না ঘটে, এই বিষয়ে আপনার বলে আপনার বক্তব্য যদি আমরা শেষ করেন। আসলে শুভেচ্ছা চেয়ে এই কন্ডোলেন্সটা এখন বেশি জরুরি হয়ে গেছে, যে এটা এতগুলি মৃত্যু। সড়ক দুর্ঘটনায় যে 204 জন, আমার মনে হয় গত এক মাসে 10-12 দিনে। আপনার 10-12 দিনে 204 জন, এটা অবশ্যই আপনার দুঃখজনক। এবং আমি বলেছি যে আমাদের দেশে যে সমস্ত ট্রাফিক সমস্যা, তারপরে যানবাহনের ত্রুটি, ড্রাইভিং এর লাইসেন্সের সমস্যা, আপনার বডি ফিটনেসের, আপনার গাড়ির ফিটনেসের সমস্যা, এই সমস্যার সমাধানকল্পে বিএনপিকে 25শে মার্চ কালো রাতে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল যে আই টু রিভোল্ট, আমি বিদ্রোহ করলাম, এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে, ইনডিসিপ্লিনের বিরুদ্ধে বিএনপির বর্তমান সরকারকেও রিভোল্ট করতে হবে। এবং এইভাবে আমরা আকস্মিক মৃত্যু, অমোঘ মৃত্যুকে আমরা ঠেকাতে পারবো। মৃত্যুকে আর কখনো ঠেকানো যাবে না, কিন্তু অ্যাক্সিডেন্টাল মৃত্যু, অমোঘ মৃত্যু, মানুষের অবহেলায় মৃত্যু, এই সমস্ত মৃত্যুকে ঠেকানোর জন্য আমাদের প্রাচীন যে ব্যবস্থাগুলো আছে, যে জরাজীর্ণ ব্যবস্থা আছে, এর বিরুদ্ধে আমাদেরকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতে হবে যে উই টু রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম এই সমস্ত ব্যবস্থা অচলায়তনকে ভেঙে ফেলার জন্য। এটাই আমার বক্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল, অনেক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল আমিন আপনাকেও। আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করে, যে আমি হেলাল ভাইকে প্রবীণ রাজনীতিবিদ বলতে আমার গলায় বাঁধতেছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, বয়সের হিসাবে প্রবীণ এবং নবীন রাজনীতিবিদদের একটা সম্মিলন আজকে আমরা দেখলাম, কিন্তু তারা দুজনেই পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের বক্তব্য তারা পেশ করেছেন। সেজন্য দুজনেই আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ পাবেন। আমাদের দর্শকরাও আসলে অনেকেই আলোচনা অংশগ্রহণ করেছেন এবং অনেকেই আপনাদের দুজনকে সাধুবাদ দিয়েছেন।